তো আজকে থেকে আমরা শুরু করলাম ডিফারেন্সিয়েশন। তো মেইনলি আমাদের টার্গেট হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন আরএল, মাল্টি ভেরিয়েবল ডিফারেন্সিয়েশন গুলো কিভাবে করতে হয়। তো সেটা পর্যন্ত আমরা যাব। তো প্রথম আমরা সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে স্টার্ট করি, যেহেতু সিঙ্গেল ভেরিয়েবলটা আমাদের লাগবে। আমরা প্রথমে দেখবো যে ডিফারেন্সিয়েশন একটা ফাংশনের, যেটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের ফাংশন। তো সেটা বোঝার আগে আমরা ডেরিভেটিভের আসলে ফিজিক্যাল মিনিংটা কি সেটা একটু জেনে আসি আর কি। ঠিক আছে? আচ্ছা, ডেরিভেটিভ বলতে আসলে আমরা কি বুঝি? মানে ট্যানজেন্ট ডেরিভেটিভের মানে পয়েন্ট। ট্যানজেন্টের স্লোপ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আমি কোন একটা এ পয়েন্টে, ধরো আমি এ হচ্ছে একটা পয়েন্ট আর কি, মনে করো। ধরো এ পয়েন্টে এটা কি ট্যানজেন্ট হয়েছে? নীল কালারের যে লাইনটা, সেটা তো ট্যানজেন্ট হয়নি, তাই না? এইটা হচ্ছে ট্যানজেন্ট, যে রেড কালারের যেটা, সেটা হচ্ছে ট্যানজেন্ট। আমি হচ্ছে এই ট্যানজেন্টের স্লোপ বের করতে চাই। এটা হচ্ছে আমাদের টার্গেট আর কি। এখন ট্যানজেন্টের স্লোপ বের করার জন্য আসলে স্লোপের ফর্মুলাটা কি? কোন একটা পয়েন্টের স্লোপ বের করার মানে হচ্ছে যে, সো আমি, এইটা হচ্ছে ধরো আমার এ পয়েন্ট। এখন স্লোপ বের করার জন্য কিন্তু লিস্ট আরেকটা পয়েন্ট লাগবে। So, আমরা আরেকটা পয়েন্টে গেলাম, বি পয়েন্টে, সেটা হচ্ছে এইচ পরিমাণ দূরে। তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, তাহলে পরেরটা হচ্ছে এ প্লাস এইচ পয়েন্ট। প্রথমটা হচ্ছে এ পয়েন্ট। এখন আমরা এই দুইটা পয়েন্টের মাঝে স্লোপ বের করবো। এখন স্লোপ মানে কি? স্লোপ মানে চেঞ্জ ইন ওয়াই ডিভাইড বাই চেঞ্জ ইন এক্স। এখন চেঞ্জ ইন ওয়াই কত? তো দেখো, এই হাইটটুকু হচ্ছে এ প্লাস এইচ পয়েন্টে, এই হাইটটুকু হচ্ছে এ পয়েন্টে। তাহলে এইটুকু হচ্ছে তাদের ডিফারেন্স। তো তাহলে তাদের ডিফারেন্স হবে এফ অফ এ প্লাস এইচ। এফ অফ এ প্লাস এইচ মানে কি? এ পয়েন্টে হাইট মাইনাস এফ অফ এ, মানে এ পয়েন্টে হাইট ডিভাইডেড বাই দুইটা যে ডিফারেন্স, দুইটা ডিফারেন্স হচ্ছে এইচ। এখন এই এইচটা যত কম হবে, দেখো আমাদের এইচটা যত কম হবে, এটা হচ্ছে ট্যানজেন্ট। এইচ যত কম হবে তত কিন্তু সে ট্যানজেন্টের সাথে মিলে যাবে। আমাদের এইচ টেন্স টু জিরো করতে হবে। এইচ টেন্স টু জিরো যখন হবে, তখন ট্যানজেন্ট আর যে আমার সেকেন্ড, দুইটা সেম হয়ে যাবে। তো তাহলে আমরা ওইটাকে বলছি ডেরিভেটিভ। ওইটাকে আমরা বলবো ডেরিভেটিভ বা এফ প্রাইম এ। এফ প্রাইম মানে হচ্ছে যে, এফ প্রাইম এ মানে হচ্ছে এই পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ, যেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এইচ। এখন অলরেডি লিমিটকে আমরা রিগোরাস হইতে ডিফাইন করে ফেলছি। তো তাহলে এই লিমিটটা যদি বের করতে পারো, তাহলে তুমি ডেরিভেটিভ পেয়ে যাবে। সো ডেরিভেটিভের আলাদা কোনো, আলাদা আরেকটা ডেফিনেশন আছে সুপ্রিমাম ইনফিমাম দিয়ে। তো ওইটা একটু অ্যাডভান্স রিয়েল অ্যানালাইসিস, তো ওইটাতে আর যাচ্ছি না। আমরা যেহেতু লিমিটের রিগোরাস ডেফিনেশন জানি, সো এটাই যথেষ্ট। এটা দিয়ে ফাংশনের ডেরিভেটিভ বের করা পসিবল। তাহলে এই যে যেটা বললাম যে ডেফিনেশন অফ ডেরিভেটিভ হচ্ছে যে, কোন একটা পয়েন্টে, এখন দেখো তাহলে আমি একটু পড়ি। কনসিডার এফ সাচ দ্যাট এ থেকে আর, যেখানে এটা হচ্ছে রিয়েল নাম্বার একটা সাবসেট, কারণ ডোমেইনটা তো টোটাল পুরো রিয়েল নাম্বার নাও হইতে পারে। আচ্ছা, এ বিলংস টু এ ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট। আচ্ছা, ইন্টেরিয়র পয়েন্ট বলতে কি? ধরো একটা ফাংশন ধরো ডিফাইন্ড হচ্ছে, ধরো 2 থেকে 5 থেকে আর। তাহলে এই যে 2 আর 5, এটা কি বাউন্ডারি পয়েন্ট না ইন্টারভ্যালের? হ্যাঁ, বাউন্ডারি। এই বাউন্ডারি পয়েন্টে তুমি ডেরিভেটিভ বের করতে পারবে না, এটা একটু মাথায় রাখবা। কারণ ডেরিভেটিভে কিন্তু আমরা দুইটা সাইড থেকে অ্যাপ্রোচ করি, লেফট রাইট দুই দিক থেকে অ্যাপ্রোচ করি। এখন বাউন্ডারিতে তো দুই দিক থেকে অ্যাপ্রোচ করা যায় না। সো আমরা ডেরিভেটিভটা অবশ্যই ইন্টেরিয়র পয়েন্টে, মানে ধরো এই যদি হয় 2 থেকে 5, আমরা সবসময় ভেতরের পয়েন্টগুলোতে ডেরিভেটিভ বের করতে পারবো, বাউন্ডারিতে কিন্তু পারবো না। এটা একটু মাথায় রাখবেন। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো এই ইন্টেরিয়র পয়েন্ট বলতে এটাই বোঝানো হচ্ছে। ইন্টেরিয়র পয়েন্ট মানে ভেতরের একটা পয়েন্ট আর কি। ভেতরের মানে সেটের মধ্যে অবস্থিত, মানে ভেতরের লিমিট পয়েন্ট আর কি, এরকম হয়। আচ্ছা, তো এখন এফটাকে আমরা ডিফারেন্সিবল বলবো কোন একটা পয়েন্টে, যদি এই লিমিটটা এক্সিস্ট করে। এখন লিমিট তো এক্সিস্ট নাও করতে পারে, যদি এক্সিস্ট করে তো ওইটাকে আমরা, তখন আমরা বলবো ওইটাকে এফ প্রাইম এ। ওইটাকে আমরা একটা নাম দিয়ে দিই।
সেটা আমরা বলতেছি এ পয়েন্টে ডেরিভেটিভ আর কি, যদি এক্সিস্ট করে, আর না করলে তো নাই, না করলে ডিফারেন্সিয়েবল না। তাহলে ডিফারেন্সিয়েবল হওয়ার সাথে মানে লিমিট এক্সিস্ট করার একটা সম্পর্ক আছে, লিমিট এক্সিস্ট করলে ডিফারেন্সিয়েবল, না করলে ডিফারেন্সিয়েবল না। তো যখনই বলবে যে ডিফারেন্সিবিলিটি চেক করো, তুমি এই লিমিটটা বের করার চেষ্টা করবে, এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে। বাট ধরো তোমার এই কোর্সে সিঙ্গেল ভেরিয়েবল আসার চান্স কম, এই কোর্স আসলে মাল্টি ভেরিয়েবল গুলোই আসবে আর কি। ঠিক আছে, তো সিঙ্গেল ভেরিয়েবলটা বুঝতে হবে, না হলে মাল্টি ভেরিয়েবল আসলে বুঝলাম না। আচ্ছা, এখন এইটা একটা ডেফিনেশন, আর আরেকটা ডেফিনেশন হয় এইটা। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে? মানে একটা হচ্ছে এরকম, মানে ফিজিক্যাল মিনিংটা যদি আমি বলি আর কি, ধরো এই হচ্ছে ফাংশন, ফাংশনের কোন একটা পয়েন্টে আমি ডেরিভেটিভ বের করতে চাই, মানে ট্যানজেন্টের স্লোপ, তাহলে কি করব, এর পাশে আরেকটা পয়েন্ট নিব, পয়েন্ট হচ্ছে a প্লাস এইচ। ওকে, তাহলে আমার এই হচ্ছে আমাদের ওয়াই এর চেঞ্জ, এই হচ্ছে এক্স এর চেঞ্জ। এখন ওয়াই এর চেঞ্জটা কত? এইটা না? হ্যাঁ। সেকেন্ড পয়েন্টে হাইট মাইনাস প্রথম পয়েন্টে হাইট ডিভাইড বাই দুইটার মধ্যে পার্থক্য, মানে এইচ। এইটা একটা ডেফিনেশন। আর এই ডেফিনেশনটাকে আরেকভাবে দেওয়া যায় এইভাবে, দুইটা একই, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। ধরো আমি সেম ফাংশন কোন একটা পয়েন্টে ডেরিভেটিভ বের করতে চাই, তাহলে আমি কি করব, এর কাছাকাছি আরেকটা পয়েন্ট আগে নিচ্ছিলাম এ প্লাস এইচ, এখন আর এ প্লাস এইচ না নিয়ে নিব এক্স। ঠিক আছে, তাহলে এখন আমাকে ওয়াই এর চেঞ্জকে এক্স এর চেঞ্জে ভাগ করতে হবে। এখন দেখো তো, এই হাইটটা কত? এফ অফ এক্স না? হ্যাঁ। এই হাইটটা কত? এফ অফ এ, তাহলে দুইটার বিয়োগ নিলাম। আর এখন দুইটার মধ্যে গ্যাপ কত, ডিফারেন্স কত? এক্স মাইনাস। এক্স মাইনাস। তাহলে এখন এক্স মাইনাস এটাই আসলে এইচ। দুইটা একই, তোমার যেটা ভালো লাগে, যখন যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো। তাহলে এটা তবে আমি রিকমেন্ড করবো এটা বেশি আর কি, এটা নিয়ে কাজ করতে সুবিধা হয় আর কি। তাহলে তোমার কোন একটা পয়েন্ট এ তে ডেরিভেটিভ হচ্ছে এক্স টেন্স টু এ, তো এখানে কিন্তু আগে যেটা করতেছিলাম যে এই এইচটা, মানে গ্যাপটা যাতে কম হয়, এই গ্যাপটা যাতে কমে যায়, এইচ টেন্স টু জিরো। আর এখন যেটা করব যে এই এক্সটা যাতে এ এর কাছাকাছি হয়। ঠিক আছে, তার মানে এক্স টেন্স টু এ, তো ওইটাতে ছিল এইচ টেন্স টু জিরো, এখানে এক্স টেন্স টু এ। এখন একইভাবে যদি এই লিমিট এক্সিস্ট করে, তাহলে এটাকে আমরা বলতেছি এফ প্রাইম এ, এ পয়েন্টের ডেরিভেটিভ। এখন তাহলে ডেফিনেশন আপাতত এই দুইটাই মনে রাখো আর কি। এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এটা অটোমেটিক্যালি কন্টিনিউয়াস হবে আর কি। মানে ডিফারেন্সিয়েবল হওয়ার পর তার কন্টিনিউয়াস না হয়ে আর কোনো উপায় নেই আর কি। ঠিক আছে, এটা একটা সিম্পল প্রুফ। ঠিক আছে, আমি প্রুফের স্কেচটা দেখাই দিই আর কি। সেটা হচ্ছে যে লেট এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল at x equals to a। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সো দ্যাট মিনস আমরা বলতে পারি কি যে লিমিট h টেন্স টু জিরো, এফ অফ, বা আমরা পরের ডেফিনেশনটা ইউজ করতে পারি, এক্স টেন্স টু এ, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ, এটা হচ্ছে এফ প্রাইম এ। ওকে, এখন আমাকে প্রুফ করতে হবে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, এখন উই হ্যাভ টু শো উই হ্যাভ টু শো for any epsilon greater than 0, there exists delta greater than 0, such that x minus a less than delta, এটা ইমপ্লাই করবে f of x minus f of a, এটা লেস দেন epsilon। ঠিক আছে, তো এটা আসলে কি করবে আর কি, বা আদারওয়াইজ লিমিট এক্সিস্ট করে সেটা বলতে পারো আর কি। ঠিক আছে,
এখন সেটা ডেল্টা এপসিলন দিয়ে করা যায়। আচ্ছা, ডেল্টা এপসিলন দিয়ে না করি, আর একটু সহজ ভাবে করি আমরা, লিমিটের প্রপার্টি ইউজ করি আর কি, ঠিক আছে? আজকে একটা মজার জিনিস করি আর কি। সবসময় তো ডেল্টা এপসিলন দিয়ে করতেছি আমরা। এই লিমিটটা এক্সিস্ট করে আমরা জানি, আবার আরেকটা জিনিস জানি। এটা ধরো 1 নাম্বার দিয়ে রাখি আর কি। দেন আমরা যদি এই লিমিটটা নিই, দেখো তো এটা কি হবে। লিমিট এক্স টেন্স টু এক্স মাইনাস এ, এই লিমিটটা কত হবে আমাকে বলতে পারবা? 0 না? 0 হবে। ওকে, ডান। এটা একটা সুন্দর আইডিয়া। এখন দুইটাকে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে তুমি এখন লিখতে পারো যে লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ ইন্টু লিমিট এক্স টেন্স টু এ, এক্স মাইনাস এ ইকুয়ালস টু এফ প্রাইম এ ইন্টু 0। তাহলে ডান পাশে চলে আসবে 0, আর বাম পাশে ওই যে লিমিটের একটা প্রপার্টি মনে করো। একটা ফাংশন যদি এফ অফ এক্স থাকে, আর একটা ফাংশন যদি জি অফ এক্স থাকে, দুইটাকে গুণ করতে পারি বা আলাদা করতে পারি, তাই না? বলতে পারি না? হ্যাঁ, যদি দুইটা লিমিট এক্সিস্ট করে। আর ডান পাশে তো 0। তো তারপরে তো মানে এই গুণ করা বা আলাদা করাটা তখনই কাজ করে যদি দুইটা লিমিট ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করে। এখন দেখতে পাচ্ছি আমরা এক্সিস্ট করে ইকুয়েশন 1 এবং 2 এর মাধ্যমে, তো সেক্ষেত্রে আমরা করতে পারতেছি। তাহলে এখন এক্স মাইনাস এ কেটে দিই। কারণ এটা আমরা কাটতে পারি, কারণ এক্স টেন্স টু এ মানে এক্স এর কাছাকাছি, এক্স নট ইকুয়ালস টু এ। তো সেই সেন্সে এই দুটো কাটাকাটি করা যাবে, কোনো সমস্যা নেই। এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ইকুয়ালস টু 0। এরপর আমরা কি করবো বলতো? দুইটা ফাংশন দুই ভাগে থাকলে কি আলাদা করা যায় না লিমিটের হ্যাঁ, প্রপার্টি? হ্যাঁ। দেন হচ্ছে আমরা যেটা করতে পারি যে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস, আর এই এফ অফ এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এক্স টেন্স টু এ করি বা না করি এটা এফ অফ এ। দ্যাট মিনস আমরা এই পাশে চলে আসি। লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স হচ্ছে এফ অফ এ। সো লিমিট ইকুয়ালস টু ফাংশন ভ্যালু, দ্যাট মিনস এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু। ওকে, তো এই তো হয়ে গেল। এখানে এখানে খুবই সিম্পল। এখানে আমি যে প্রপার্টি গুলো আসলে ইউজ করলাম সেটা একটু ইন্ডিকেট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে আর কি। তো এখানে হচ্ছে আমরা কিছু লিমিটের থিওরেম অ্যাড করেছি আর কি। সেটা হচ্ছে যে আমরা যদি দেখি, আমরা প্রথমত যে থিওরেমটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে যে এইটা, দুইটা ফাংশন গুণ থাকলে লিমিট দুইটা গুণ হয়। তো সেটা হচ্ছে আমরা প্রথমে এই যে এখানে অ্যাপ্লাই করলাম। এরপর আমরা এই যে বিয়োগ থাকলে যে আলাদা করা যায় সেটা আমরা করলাম। সেটা করলাম হচ্ছে যে এই থিওরেম ইউজ করে বিয়োগ থাকলে আলাদা করা যায়। দেন আমরা এরপরে যেটা করলাম যে কনস্ট্যান্ট থাকলে লিমিটটা কনস্ট্যান্টই হবে। সেটা হচ্ছে আমার উম, আচ্ছা, সেটা কোনো একটা জায়গায় প্রুভ করা হয়েছে মনে হয়, যাই হোক, so সেটা ব্যাপার না। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তাহলে আমরা বুঝলাম যে যদি একটা ফাংশন ডিফারেন্সিবল হয় কোনো একটা পয়েন্টে, সে কন্টিনিউয়াস হবে। এটা একদম রিগোরাস হইতে আমরা প্রুভ করলাম। এরপরে দেখবো যে যদি মানে কন্টিনিউয়াস বা ডিফারেন্সিবল হলে কন্টিনিউয়াস, বাট কন্টিনিউয়াস হইলে সেটা ডিফারেন্সিবল নাও হতে পারে। যেমন ধরো এটার একটা খুবই সহজ এক্সাম্পল হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু মডুলাস অফ এক্স। এটা কন্টিনিউয়াস at x equals to a but not differentiable at x equals to 0 n। এখন কথা হচ্ছে এটা কেন ডিফারেন্সিবল হচ্ছে না 0 পয়েন্টে? কেন হয় না? শার্প কর্নার। মডুলাস এক্স।
তো এই যে আমরা যে জিরো পয়েন্টে আমরা যে একটু ডান দিকের পয়েন্টের সাথে স্লোপ বের করি, এটা পজিটিভ আসে, একটু বাম দিকের পয়েন্টের সাথে নেগেটিভ স্লোপ আসে। তো জিরোতে আসলে এটা একটু স্কিউ হয়ে আছে, শার্প পয়েন্ট আর কি, সো দ্যাটস ওয়াই ডেরিভেটিভ। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ ম্যাচ করে না আসলে, তো এটা ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, সো এরপরে যেটা দেখবো যে আহ, এখন ধরো মানে কন্টিনিউয়াস হইলেও মানে এখানে ডিফারেন্সিয়েবল না। এখন এফ অফ এক্স যে মডুলাস এক্স, এটা দেখো বেশিরভাগ পয়েন্টে ডিফারেন্সিয়েবল। এই যে মোটামুটি সব পয়েন্টে ডিফারেন্সিয়েবল, শুধুমাত্র একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। এখন এমন কি কোনো ফাংশন হইতে পারে যে কোথাও ডিফারেন্সিয়েবল না? কি মনে হয়? মানে একটা সময় ম্যাথমেটিশিয়ানরা মনে করতো যে ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, কোথাও না কোথাও সে ডিফারেন্সিবল হবে, বেশিরভাগ পয়েন্টে সে ডিফারেন্সিবল হবে, কিছু কিছু পয়েন্টে হয়তো বা সে ডিফারেন্সিবল হবে না। তো এটা হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা মনে করতো আর কি। এবং হ্যাঁ, এটা পার্শিয়ালি ট্রু। যদি ধরো ফাংশনটা ইনক্রিজিং বা ডিক্রিজিং হয়, মানে হয় ফাংশনটা বাড়তে থাকে বা কমতে থাকে, এরকম ফাংশন তুমি চাইলেই ধরো সকল পয়েন্টে ডিসকন্টিনিউস করতে পারবে না। এগুলো আসলে বেশিরভাগ পয়েন্টে ডিফারেন্সিবল হয়, বাট কিছু কিছু পয়েন্ট হয়তো বা ডিফারেন্সিবল না। কিন্তু পরবর্তীতে ভয়েস একটা ফাংশন দিলেন আর কি। তো এটা এটা হচ্ছে তার পেপারের অরিজিনাল ফাংশন আর কি। তো সেই ফাংশনটা হচ্ছে এরকম, এটা গ্রাফ করলে জিগজ্যাগ জিগজ্যাগ টাইপ হয়। এই ফাংশনটা একটা বিশেষ প্রপার্টি হচ্ছে যে এটা কন্টিনিউয়াস এট অল পয়েন্টস আর ডিফারেন্সিয়েবল নোভার। ঠিক আছে, এটা কোথাওই ডিফারেন্সিয়েবল না, আবার সব পয়েন্টে কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এটার যদি আমি ইয়াটা দেখাই, ধরো অ্যানিমেশনটা যদি আমি দেখাই, এটা হবে এরকম আর কি। মানে এটা তো একটা ইনফাইনাইট সাম, তো তুমি যদি ইনফাইনাইট সাম নিতে থাকো, এটা আসলে জিগজ্যাগ জিগজ্যাগ হইতে থাকবে, এবং তুমি যে ইনফিনিটি পর্যন্ত যেতে পারো, এটা এত জিগজ্যাগ হবে। এটা কন্টিনিউয়াস, মানে কার্ভটা ধরো ভাঙা ভাঙা না, বাট কথা হচ্ছে এত জিগজ্যাগ থাকার কারণে প্রত্যেকটা পয়েন্ট স্কিউ পয়েন্ট, মানে এই ফাংশনের ওই মডুলাস এক্স এর যে সমস্যাটা, প্রত্যেকটা পয়েন্ট যে শার্প, এখানে প্রত্যেকটা পয়েন্টই শার্প। তো এটা হচ্ছে একটা বিশেষ ফাংশন। তো যদি কখন জিজ্ঞেস করে একটা ফাংশন কন্টিনিউয়াস বাট কোনো পয়েন্টে সে ডিফারেন্সিবল না, এটা হচ্ছে ভয়েস টেস্ট ফাংশন। ইকুয়েশনটা মনে রাখার দরকার নেই, শুধু নামটা মনে রাখতে হবে তাহলে। ওকে, এখন আমরা দেখবো ডিফারেন্সিবল ফাংশনের কিছু টাইপ। সেটা হচ্ছে যে যেমন, তো আমরা শুরু করি কন্টিনিউয়াস ফাংশন থেকে। কন্টিনিউয়াস ফাংশন, আচ্ছা কন্টিনিউয়াস ফাংশন কি? কোন একটা ফাংশনকে কন্টিনিউয়াস বলবো কখন? লিমিট এক্সিস্ট করবে আর ফাংশনাল ভ্যালু থাকবে। আচ্ছা হ্যাঁ, ওটা তো একটা পয়েন্ট কথা বললো আর কি। এটাকে আমরা কন্টিনিউয়াস বলবো ইফ কন্টিনিউয়াস এট অল পয়েন্টস। ঠিক আছে, কোন একটা ফাংশন তার ডোমেইনের সব পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে সে কন্টিনিউয়াস। আর প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউটি মানে কি লিমিটার ফাংশন গুলো same। ঠিক বলছো। তবে এই ডেফিনেশনটা আমরা তখনই যাই যদি পয়েন্টগুলো ক্লাস্টার পয়েন্ট হয়, আদারওয়াইজ আমাকে ডেল্টা এপসিলন করতে হয়। তো যাই হোক, তো সাধারণত এত ঝামেলায় আমরা যাই না আর কি। ঠিক আছে, তো লিমিট আর ফাংশন গুলো সমান, এটা বলে দিলেই হয় আর কি। আচ্ছা যাই হোক, এরপর আসবো ডিফারেন্সিবল ফাংশন। কোন একটা ফাংশনকে ডিফারেন্সিবল বলবো কখন? একটা ফাংশন ডিফারেন্সিবল হবে যদি সে ডোমেইনের সব পয়েন্টে ডিফারেন্সিবল হয়। ঠিক আছে, যেমন ধরো আহ একটা এক্সাম্পল নেই, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে ডিফারেন্সিবল ফাংশন। ধরো আগে তো ফাংশনের ডোমেইনটা বলতে হবে, এফ সাচ দ্যাট আর থেকে আর, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডিফারেন্সিবল। তারপর ধরো এফ সাচ দ্যাট আর থেকে আর, এফ অফ এক্স হচ্ছে মডুলাস এক্স, এটা কি ডিফারেন্সিবল? না। কেন? কারণ এটা তো বেশিরভাগ পয়েন্টে ডিফারেন্সিবল, শুধুমাত্র জিরোতে না, বাট জিরো তো ডোমেইনে আছে। আমরা ডিফারেন্সিবল তখনই বলি যদি ডোমেইনের সব পয়েন্টে ডিফারেন্সিবল হয়। এরপর ধরো এফ সাচ দ্যাট আর থেকে আর, এফ অফ এক্স হচ্ছে ধরো স্কোয়ার রুট অফ এক্স, এটা কি ডিফারেন্সিবল? আচ্ছা, এটা আর থেকে আর না, এটা তো আমি নেগেটিভ নাম্বার ইনপুট দিতে পারবো না। ধরো জিরো থেকে ইনফিনিটি থেকে না। এখন বলো তো এটা ডিফারেন্সিবল নাকি ডিফারেন্সিবল না?
এটা ইনফিনিটিতে কি হবে না, হবে না তো? ইনফিনিটিতে গিয়ে বলতে, আচ্ছা তোমার ইনফিনিটি নিয়ে বুঝতে পারছি, তোমাকে ইনফিনিটি নিয়ে একটা ক্লাস নিতে হবে, ইনফিনিটি নিয়ে তোমার অনেক ভয়। আচ্ছা এটা কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল একটু বলতে পারবা, রুট এক্স? 0 পয়েন্টে। 0 পয়েন্টে, তার মানে এটা নট ডিফারেন্সিয়েবল। ইনফিনিটি তো কোনো রিয়েল নাম্বার না, তো ইনফিনিটি এখানে কেন বসাইতে আসছে? এইটা, এটা এটা কি হবে এখন ডিফারেন্সিয়েবল। বলো? এটা ডিফারেন্সিয়েবল, রাইট? কারণ জিরো পয়েন্টের ডেরিভেটিভটা আসলে আহ, থাকে না আর কি। তুমি ডেরিভেটিভ করো হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে জিরো বসালে তো সমস্যা হবে। কিন্তু এই ক্ষেত্রে জিরোটা যেহেতু ডোমেইন থেকে বাদ দিয়ে দিয়েছে, এখন ডিফারেন্সিয়েবল। তার মানে শুধুমাত্র ফাংশনটা দেখলেই হবে না, তার ডোমেইনটার দিকে তাকাইতে হবে। এই দুইটা কিন্তু ডিফারেন্সিয়েবল, কিন্তু বাকিগুলো কিন্তু ডিফারেন্সিয়েবল। এখন একটা একটু টার্ম আর কি, এটা অনেকে বুঝে না আর কি, ঠিক আছে? আহ, নাম শুনছো আগে C1 ফাংশন? না, শুনিনি। আচ্ছা, একটু শুনে রাখো, কারণ তুমি যখন নিউমেরিক্যাল মেথড করবা, নিউমেরিক্যাল মেথডের শুরুতে বলা থাকবে যে লেট এফ বি এ সিকে ফাংশন বা C2 ফাংশন। বিশেষ করে যখন তুমি ওডি সলভ করতে যাবা, বা 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 এই ধরনের নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন বা নিউমেরিক্যাল টেকনিক গুলো যখন করবা, তখন এই রিকোয়ারমেন্টে থাকে। এখন ধরো সিকে ফাংশন কি, এটা তোমার আসলে বোঝা দরকার। তো C1 ফাংশনটাকে বলা হয় কন্টিনিউয়াসলি ডিফারেন্সিবল ফাংশন। নামটা মনে রাখো। একটা হচ্ছে শুধু ডিফারেন্সিবল, এটা জাস্ট ডিফারেন্সিবল, এটা আর কিছু না। আর C1 হচ্ছে যে এই সি মানে কন্টিনিউয়াসলি, আর এই ওয়ান মানে হচ্ছে একবার ডিফারেন্সিবল। এই ওয়ান মানে একবার ডিফারেন্সিবল, আর এই সি মানে কন্টিনিউয়াসলি। তাহলে এখন এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে ফাংশনটা হইতে হবে ডিফারেন্সিবল। মানে এই যে C1, এই C1 এর মিনিংটা হচ্ছে যে এফ অফ এক্স ডিফারেন্সিবল অন ডোমেইন। আবার এফ প্রাইম যে তুমি পাবা, ধরো এফ প্রাইম কিছু একটা পাওয়া গেল, এই এফ প্রাইম এক্সটা হবে কন্টিনিউস। এখন এই দুইটাকে আমি ম্যাথমেটিক্যালি লিখছি, এফ প্রাইম এক্সিস্ট ফর অল ভ্যালুস অফ এক্স ইন এ, এবং এফ প্রাইম যে ফাংশনটা সেটা কন্টিনিউস হবে, মানে ডেরিভেটিভ করার পরও ফাংশনটা কন্টিনিউস থাকবে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা বলতেছি এটাকে C1 ফাংশন বা কন্টিনিউসলি ডিফারেন্সিবল ফাংশন। এখন তোমার মাথায় এখন কোশ্চেন আসতে পারে যে ডেরিভেটিভ করার পর আবার ফাংশন কেমনে ডিসকন্টিনিউস হয়ে যায়? হ্যাঁ, হতে পারে, ঠিক আছে। তো কিছু কিছু ফাংশন আছে যারা শুধুমাত্র ডিফারেন্সিবল বাট C1 না। যেমন এইটা একটা এক্সাম্পল, ঠিক আছে, যেটা হচ্ছে যে শুধুমাত্র ডিফারেন্সিবল বাট C1 ফাংশন না। ঠিক আছে? এখন প্রথমত এই ফাংশনটা, আমরা একটু এই ফাংশনটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। এখন আমাদের প্রথম যে ইয়াটা, সেটা হচ্ছে যে আচ্ছা এই ফাংশনটা কি, প্রথমত এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা সেটা আমরা একটু দেখি। দেখি কন্টিনিউয়াস ফাংশন কেমনে বুঝবা? দেখো তো, জিরো ছাড়া সব পয়েন্টে কি ফাংশনের ভ্যালু ঠিক আছে না? এখান হ্যাঁ, থেকে তো ঠিক বের করা আছে। যাবে, তাই না? আচ্ছা এখন ধরো তুমি ধরো তুমি ইয়েতে যাও, সাপোজ জিরোতে আসো, জিরোতে তুমি লিমিট বের করো। জিরোতে লিমিট কত? তুমি একটু ডেল্টা অ্যাপসিলন করে 0। দেখো, জিরো আসবে, তাই না? জিরোই হ্যাঁ, আসে আর কি। বা তুমি tan x স্কুইজ 0। থিওরেম দিয়েও করতে পারো আর কি, এটা জিরো আসবে। আচ্ছা তার মানে এই ফাংশনটা কন্টিনিউয়াস। এখন দেখবো ডিফারেন্সিবল কিনা। এখন দেখো জিরো ছাড়া অন্য পয়েন্টে তো আমি এমনিতেই ডিফারেন্সিয়েট করতে পারি, তাই না? কোনো সমস্যা আছে? না। জিরো ছাড়া অন্য পয়েন্টে এমনিতেই ডিফারেন্সিয়েট করা যায়, বাট জিরোতে ডিফারেন্সিয়েশন আসলে এক্সিস্ট করবে কি না, সেটা একটা কোশ্চেন। আচ্ছা এটার ধর একটা আমি ডোমেইন দিয়ে দিই, ইফ সাচ দ্যাট কিছু একটা ডোমেইন,
সেটা গ্রাফটা কেমন আসে একটু দেখি তো। এক্স স্কোয়ার সাইন 1/x², এই হচ্ছে ফাংশনের গ্রাফ আর কি। ঠিক আছে, তো দেখো তোমার এক্স যদি জিরোর দিকে যে এটা লিমিট জিরো বোঝাই যাচ্ছে আর কি। ঠিক আছে? আর জিরো ছাড়া অন্য পয়েন্টে কিন্তু সমস্যা নেই, এখানে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে। ঠিক আছে, so কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কোনো কোথাও কিন্তু ফাংশন আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না। তো গুড, সমস্যা নেই। এখন আমরা যেটা করব যে জিরো পয়েন্টে ডেরিভেটিভ বের করি, যে এফ প্রাইম এট জিরো, এটা নিয়েই তো যত ঝামেলা। তাহলে কত আসে? লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ জিরো প্লাস এইচ, এফ অফ জিরো ডিভাইড বাই এইচ, তাহলে কত আসে? আচ্ছা, নিচে করি। আচ্ছা, এফ অফ জিরো প্লাস এইচ মানে এফ অফ এইচ, তাহলে এফ অফ এইচ নিলে কি আসবে? এইচ স্কোয়ার সাইন 1/h²। আর এফ অফ জিরো কত? জিরো। জিরো, এই যে নিচে দেওয়া আছে। তাহলে একটা করে এইচ কেটে দাও, তাহলে আসবে লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এইচ ইন্টু সাইন 1/h²। এখন এইটা কত আসে? তো জিরো আসে। জিরো আসে, কারণ এইটার ভ্যালু তো একটা ফাইনাইট নাম্বার, তুমি স্কুইজ থিওরেম দিয়ে এটা জিরো প্রুভ করে ফেলতে পারো। তো আজকে আর ডেল্টা এপসিলনে যাচ্ছি না, টাইম যেহেতু আমাদের কম। তাহলে আমরা জিরো পয়েন্টে ডেরিভেটিভ বের করতে পারছি, আর অন্যান্য পয়েন্টে ডেরিভেটিভ তো এমনিতেই বের করা যায়। অন্যান্য পয়েন্টে ডেরিভেটিভ কি হবে? যখন এক্স নট ইকুয়ালস টু জিরো, তখন কি দাঁড়াবে? হম, এই যে এটাকে ডেরিভেটিভ করি, যখন এক্স নট ইকুয়ালস টু জিরো, তাহলে এফ প্রাইম এক্সটা কি আসবে? ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার সাইন 1/x²। তাহলে দেখো কি আসে। তাহলে প্রথমটাকে ডেরিভেটিভ করলে 2x সাইন 1/x² প্লাস এক্স স্কোয়ার ইন্টু সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos 1/x², আর 1/x² ডেরিভেটিভ হচ্ছে -2 x টু দি পাওয়ার -2। তাহলে 2x সাইন 1/x², আর এখানে কি আসতেছে? মাইনাস 2/x cos 1/x²। তাহলে আমরা এফ প্রাইম এক্সটা পেয়ে গেলাম ফাইনালি। তো তাহলে ফাইনালি এফ প্রাইম এক্সটা কি? 2x সাইন 1/x² -2/x cos 1/x², যখন এক্স নট ইকুয়ালস টু জিরো, আর জিরো যখন এক্স ইকুয়ালস টু জিরো। আমি কি ঠিক লিখছি? হ্যাঁ। ওকে, সো তাহলে আমরা জিরো পয়েন্ট এটা আলাদা করে বের করছি, আর বাকিটা আলাদা করে বের করছি। এখন আমাদের ক্লেইম হচ্ছে নতুন ফাংশনটা কন্টিনিউয়াস। ক্লেইম এফ প্রাইম এক্স ইজ নট কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু জিরো। এটা কিন্তু কন্টিনিউয়াস। তুমি একটু দেখতে পারো, এটা ডেল্টা এপসিলন দিয়ে এখন প্রুফ করতে হবে, বা আমি একটু গ্রাফ দেখি, গ্রাফ দেখলে বোঝা যাওয়ার কথা আর কি। 2x সাইন 1/x², মুছে দিই, -2/x cos 1/x²। দেখো তো জিরো পয়েন্টে কি অবস্থা খারাপ নয়? হ্যাঁ। জিরো পয়েন্টের কাছে তো এটা জিরো পয়েন্টে কন্টিনিউয়াস, এটা তুমি ডেল্টা এপসিলন দিয়ে প্রুফ করতে পারো, বা সিকোয়েন্স নিয়ে সিকোয়েন্সিয়াল আইডিয়া দিয়ে, এটা তোমার হোমওয়ার্ক থাকলো। তুমি একটা সিকোয়েন্স নিবা যেটা জিরোতে কনভার্জ করে। ঠিক আছে, সো যেভাবে করে আর কি, সেটা সেটা দিয়ে করবা আর কি। ঠিক আছে, বা এটা একটা কঠিন এক্সাম্পল ছিল, আর একটা সহজ এক্সাম্পল দিই। ধরো আমি যদি এরকম নেই যে এফ অফ এক্স
ইকুয়ালস টু ধরো ধরো কি নেওয়া যায়, এক্স টু দা পাওয়ার আচ্ছা আচ্ছা, এটাতে আমরা আচ্ছা পরে দিব, মনে করি। তাহলে এটাই এই এক্সাম্পলটা আপাতত মনে রাখো যে এটা হচ্ছে আমার ডিফারেন্সিবল বাট সি ওয়ান না। আর এটা হচ্ছে সহজ এক্সাম্পল পাওয়া যাবে আর কি, সেটা এখন মাথায় আসতেছে না আমার। আচ্ছা, এরপরে আসবো সিএন ফাংশন। সিএন ফাংশনটা কি? সেটা হচ্ছে যে সি ওয়ান এর মতোই আর কি। সি ওয়ানটা ছিল ডেরিভেটিভ করলে ডেরিভেটিভ এক্সিস্ট করবে এবং ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে। এখন সিএন ফাংশন হচ্ছে যে এফ এর এন তম ডেরিভেটিভটা এক্সিস্ট করবে এবং এফ এন করার পর যেটা পাবো সেটা আবার কন্টিনিউয়াস হবে। সি ওয়ান হচ্ছে একবার ডেরিভেটিভ করতাম, এখন হচ্ছে এন বার ডেরিভেটিভ করার পর। তো এটা হচ্ছে সিএন ফাংশন। ক্লিয়ার? ডেফিনিশন কি ক্লিয়ার? হ্যাঁ। মানে একটা হচ্ছে ধরো কে টাইমস ডিফারেন্সিয়েবল, ওটা শুধু ডিফারেন্সিয়েট করা গেলেই হবে। আর যখন এই যে সি কে বলবো বা সি এন বলবো, ওইটা এন টাইম ডিফারেন্সিয়েট করার পর যে ফাংশনটা পাবো সেটা আবার কন্টিনিউয়াস হইতে হবে, এটা এক্সট্রা কন্ডিশন। এখন কথা হচ্ছে এইটা এই ধরনের ফাংশন কেন তৈরি করা হলো, কারণ মাল্টি ভেরিয়েবলের সাথে ম্যাচ করার জন্য। মাল্টি ভেরিয়েবল ডেফিনেশন একটু ব্যাপার আছে আর কি, ওইখানে শুধু ডেরিভেটিভ এক্সিস্ট করলেই হয় না, কন্টিনিউয়াস হইতে হয়, না হইলে আবার ওইটাকে ডিফারেন্সিবল বলা যায় না আর কি। তো সেজন্য আর কি এই ডেফিনেশন গুলোতে আসতে হয়, এটা এমনিতেই আসে না, এটা কারণের জন্য আসতে হয়েছে। আচ্ছা, যেমন আমরা একটা এক্সাম্পল দিব যেটা সি টু ফাংশন বাট সি থ্রি না। মানে দুইবার ডেরিভেটিভ করার পর ফাংশনটা কন্টিনিউয়াস থাকে, তিনবার ডেরিভেটিভ করার পর সেই ফাংশনটা হয় ডেরিভেটিভ এক্সিস্ট করে না বা কন্টিনিউয়াস হয় না, কোনো একটা হয় না। তো যেমন ধরো আমি যদি নেই এফ অফ এক্স, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড, এইটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। তারপর ধরো যদি আমি এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার, মানে এটাকে একবার ইন্টিগ্রেট করলাম আমি, মনে করো ইন্টিগ্রেট, আমি বাম পাশের কোএফিসিয়েন্টটা লিখতেছি না, ফোর বাই থ্রি, এইটা হবে একটা সি ওয়ান ফাংশন। ওকে, তারপরে ধরো আমি যদি একটা এফ অফ এক্স নেই, আরেকবার ইন্টিগ্রেট করি, এটা সি ওয়ান ফাংশন বাট নট সি টু, এটা কিন্তু সি টু না। আবার ধরো যদি আমি আরেকবার ইন্টিগ্রেট করি, সেভেন বাই থ্রি, এটা একটা সি টু ফাংশন বাট নট সি থ্রি, এটাকে তিনবার ডেরিভেটিভ করতে হবে, এটা কন্টিনিউয়াস ফাংশন বাট নট ডিফারেন্সিয়েবল। আচ্ছা, প্রথম ফাংশনটা ডিফারেন্সিয়েবল না কেন? ডিফারেন্সিয়েট করলে নিচে জিরোতে গিয়ে চলে আসে। হ্যাঁ, সো এইভাবে আমি একটা সি টু ফাংশন বাট নট সি ওয়ান বানাইতে পারবো, ঠিক আছে। এখন তুমি যদি শুরুই করতে ডিসকন্টিনিউয়াস ফাংশন দিয়ে, ধর আমি যদি শুরুই করি ডিসকন্টিনিউয়াস ফাংশন দিয়ে, ধরো ডিসকন্টিনিউয়াস ফাংশন কিরকম, একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন নিই, ধরো সাইন ওয়ান বাই এক্স, এটা ধরো একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। এখন তুমি যখন এটাকে ইন্টিগ্রেট করবা, ধরো ইন্টিগ্রেট করবা সাইন ওয়ান বাই এক্স, যদি এটা ইন্টিগ্রেশন কি আমি জানি না, ইন্টিগ্রেট করলে যেটা পাবা সেটা শুধু ডিফারেন্সিয়েবল হবে বাট নট সি ওয়ান। কেন সি ওয়ান না? কারণ তুমি এক স্টেপ যদি ডেরিভেটিভ করো সেই ফাংশনটা কি কন্টিনিউয়াস থাকে? না। তো এটা হচ্ছে মানে সি ওয়ান সি টু বা ডিফারেন্সিবল বাট নট সি ওয়ান এগুলো তৈরি করার উপায় আর কি। এই কোশ্চেন গুলো সাধারণত ভাইভাতে আস করে আর কি, ঠিক আছে। জাস্ট কনসেপ্টটা জেনে রাখলে। এখন জানবা হচ্ছে সি ইনফিনিটি ফাংশন। সি ইনফিনিটি ফাংশন কি? তুমি যতবার ইচ্ছা ততবারই ডেরিভেটিভ করতে পারবে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে এফ এন এক্স এক্সিস্ট ফর অল এন বিলংস টু এন, মানে আমি যে কোনো ডেরিভেটিভ করতে পারি, ঠিক আছে। তাহলে এটা হইলে সি ইনফিনিটি ফাংশন।
আচ্ছা দেখো, বাকিগুলোতে কন্ডিশনে বলা ছিল যে এক্সিস্ট করতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে। C1-এ কি বলা ছিল, যে ডেরিভেটিভ একবার এক্সিস্ট করতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে। কিন্তু এইখানে কন্টিনিউয়াস ইয়াটা দিল না কেন? কারণ এটা তো এখানে কিন্তু করতে বলেনি। পারে, ডিফারেন্সিয়েট হলে তো কন্টিনিউয়াস হবেই। এখন ধরো কোন একটা স্টেজে যদি সে কন্টিনিউয়াস না হয়, তার পরের স্টেপে তো ডিফারেন্সিয়েবল হবেই না। কারণ এখানে তো আমাদের হয়ে যায়। ইনফাইনাইট টাইমস তো ডিফারেন্সিয়েট করতেছে, এখানে কন্টিনিউটি দিলেও দিতে পারো, বাট ওটা রিডান্ডেন্ট হয়ে যাবে আর কি, এটা এক্সট্রা চলে আসবে, দরকার নেই। তাহলে সিনফিনিটি মানে কি, যতবার ইচ্ছা ততবার ডেরিভেটিভ করবা, এবং এই ধরনের ফাংশন বলে স্মুথ ফাংশন। যেমন ধরো e টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, কজ এক্স, এদেরকে যতবার ইচ্ছা ততবার ডেরিভেটিভ করা যায় যে কোনো পয়েন্টে। এগুলি হচ্ছে স্মুথ ফাংশন। এরপরে আরেকটা টাইপ হচ্ছে অ্যানালাইটিক ফাংশন, নাম শুনছো? মানে টেইলর সিরিজের নাম শুনছিলাম, অ্যানালাইটিক ফাংশন বলে তো আচ্ছা। এটা জানতাম। আচ্ছা, কমপ্লেক্সের কোনো কোর্স করছো? কমপ্লেক্স না ভেরিয়েবল? এটা, না এটা থার্ড ইয়ারে আছে। ও আচ্ছা, থার্ড ইয়ার। আচ্ছা, অ্যানালাইটিক ফাংশনটা ওইখানে মেইন আলোচনা করে, বাট রিয়েল এর মধ্যেও অ্যানালাইটিক ফাংশন আছে আর কি, তো এটা না বুঝলে আবার ওইটা বুঝতে কষ্ট হবে। আচ্ছা, অ্যানালাইটিক ফাংশনটা একটু শিখে রাখো। অ্যানালাইটিক ফাংশন ব্যাপারটা হচ্ছে যে আহ, আমরা মাঝে মাঝে কি একটা ফাংশনকে টেইলর সিরিজে এক্সপান্ড করতে পারি না? ধরো সাইন এক্স, সাইন এক্স এর জন্য একটা টেইলর সিরিজ আছে না? হ্যাঁ। তারপর ধরো e টু দি পাওয়ার এক্স এর জন্য আছে, কজ এক্স এর জন্য আছে। তো যাদেরকে তুমি টেইলর সিরিজে এক্সপান্ড করতে পারো তাদেরকে বলা হয় অ্যানালাইটিক ফাংশন। এখন টেইলর সিরিজে এক্সপান্ড করার জন্য কি দরকার বলো তো? ডিফারেন্সিয়েবল। ধরো আমরা যদি টেইলর সিরিজটা বলি, শুধু ডিফারেন্সিবল হইলেই হবে? আচ্ছা ধরো টেইলর সিরিজ, টেইলর সিরিজ হচ্ছে এফ অফ এক্স কে লেখা যায় এফ অফ এ প্লাস এফ প্রাইম এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস এফ ডাবল প্রাইম এ এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল। এটাই টেইলর সিরিজ না? হ্যাঁ। এখন তাহলে টেইলর সিরিজ এক্সপান্ড করার জন্য কিন্তু তোমার ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করতে হবে। এই এফ অফ এ বের করতে পারতে হবে, এই প্রত্যেকটা ডেরিভেটিভ থাকতে হবে। তার মানে কি ব্যাপারটা, ফাংশনটাকে স্মুথ হইতে হবে না? হ্যাঁ স্মুথ হইতে হবে, মানে তার যে কোনো ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে, সি ইনফিনিটি ফাংশন। এখন কথা হচ্ছে, দেখা গেছে যে আসলে এতটুকু শুধু এনাফ না। তোমার শুধুমাত্র যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাতেই তুমি টেইলর সিরিজ এক্সপ্যান্ড করতে পারবে না। কারণ ধরো আমি একটা এক্সাম্পল দিই, একটা ফাংশন সি ইনফিনিটি বাট নট অ্যানালাইটিক। ধরো আমি একটা এক্সাম্পল হিসেবে নিব এই ফাংশনটাকে আর কি। এফ অফ এক্স হচ্ছে e টু দি পাওয়ার -1/x স্কোয়ার, যদি এক্স নট ইকুয়ালস টু জিরো হয়, আর জিরো যদি এক্স ইকুয়ালস টু জিরো হয়। এটাকে গ্রাফ করে দেখি কি হয়। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে বাম্প ফাংশন। বাম্প ফাংশন। এফ অফ এক্স ইকুয়ালস টু, যদি এক্স নট ইকুয়ালস টু, যদি, আচ্ছা আমি ই করে দিই, ডাইরেক্ট লিখি e টু দি পাওয়ার -1/x স্কোয়ার। তো এটা এরকম, আর জিরো পয়েন্ট এটা ভ্যালু জিরো আর কি, এটা আমি দেই নাই, বাট ওরা অটোমেটিক নিয়ে নিছে আর কি। যাই হোক, এটা আলাদা করে দেওয়া উচিত, কারণ এখানে তো আনডিফাইন্ড আসলে। তো এইটা হচ্ছে এই ফাংশনটা, এই যে এরকম এই যে ই করলো না, এই জিনিসটাকে বলা হয় বাম্প আর কি, বাম্প করার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এটাকে আমি টেইলর সিরিজে এক্সপান্ড করতে চাই। টেইলর সিরিজ, এখন টেইলর সিরিজে এক্সপান্ড করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে জিরো পয়েন্টে তাদের ডেরিভেটিভ কত দেখো তো। আচ্ছা, জিরো পয়েন্টের ভ্যালু গুলো কত একটু বলো তো আমাকে। এফ অফ জিরো কত? জিরো। জিরো। এখন এফ প্রাইম জিরো কত সেটা বের করতে হবে, তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, লিমিট করে বের করলে তুমি জিরোই পাবা। তুমি বাসায় এটা হোমওয়ার্ক দিয়ে রাখো, এটা করে দেখতে পারো, এখন সময় নেই।
তুমি f(n)(0) মানে যে কোনো ডেরিভেটিভ বের করো 0 পয়েন্টে, ওটাও 0। এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখি। তাহলে এই ফাংশনটার যে মানে 0 0 পয়েন্টে যে কোনো অর্ডারের ডেরিভেটিভ 0। তাহলে ওকে, এখন টেইলর সিরিজ এক্সপান্ড। তাহলে f(x) কত হবে? f(0), f'(0), x-0/2 ফ্যাক্টোরিয়াল, সরি, x-0 প্লাস f'(0), x-0 হোল স্কয়ার/2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। দেখো তো এটা টোটালি 0 চলে আসবে। হ্যাঁ, জিরো চলে কিন্তু ফাংশনটা কি আইডেন্টিক্যালি 0 ছিল? না। এখন কথা হচ্ছে এই ফাংশনটাকে, বাম ফাংশনকে টেইলর সিরিজে এক্সপান্ড করা যায়, বাট টেইলর সিরিজ আর ফাংশন ভ্যালু ইকুয়াল হয় না। এখন অ্যানালাইটিক ফাংশন আমরা তাদেরকেই বলি যদি ফাংশন আর টেইলর সিরিজ ইকুয়াল হয়। নিয়ার এ, নিয়ার এ বলতে নিয়ার অ্যান ইন্টারভেল, ইন্টারভেল অফ এ, মানে কোন একটা রিজিয়নে, সেটা ছোট হোক, কিন্তু দেখা যাচ্ছে যে টেইলর সিরিজ তো তোমার পুরোপুরি 0। টেইলর সিরিজ আসছে এইটা, শুধুমাত্র 0 পয়েন্ট, সে কিন্তু কোনো ইন্টারভেলে হচ্ছে না আর কি। আর তুমি যদি 0 কাছাকাছি একটা দাও, এটা কিন্তু পুরোপুরি 0 আসবে না। কিন্তু এই ফাংশন তো আইডেন্টিক্যালি 0 হয়ে গেছে। তো আমার কিন্তু কোনো একটা ছোট ইন্টারভ্যালও সে কাজ করবে না, শুধুমাত্র একটা পয়েন্টে তার ইকুয়াল ভ্যালু দিচ্ছে, আদারওয়াইজ কিন্তু ইকুয়াল দিচ্ছে না। তো এটা তো আসলে কোনো এক্সপানশন আসলে হয় নাই, ভ্যালিড কোনো এক্সপানশন না। তো এই জন্য এটা আসলে কাজ করবে না, বুঝাইতে পারছি? তার মানে এই ফাংশনটা শুধুমাত্র একটা সিনক্লিটিক ফাংশন, বাট এটা কোনো অ্যানালিটিক ফাংশন। মানে টেইলর সিরিজ এক্সপান্ড করা যায় না, গেলেও এটা ফাংশনের ইকুয়াল থাকে। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। Okay. এখন এখন আমরা মোটামুটি মানে সিঙ্গেল ভেরিয়েবলের যে ডেরিভেটিভ সেটা শেষ করে ফেলছি। এখন আমরা মাল্টি ভেরিয়েবল বা ভেক্টর ভ্যালুড ফাংশন এগুলোতে চলে যাব। তো এখনকার ফাংশন গুলো আর এন থেকে আর এম এ যাবে, মানে আর এন এর একটা সাবসেট থেকে আর এম এর একটা সাবসেটে যাবে আর কি। ঠিক আছে, মানে এটা দ্বারা বোঝাচ্ছি যে এই ফাংশনের ইনপুট হচ্ছে এন সংখ্যক, আর এটার আউটপুট 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 একটা ভেক্টর, আউটপুটও থাকবে এম সংখ্যক। ঠিক আছে, বুঝাইতে পারছি? যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক, ধরো f(x, y, z) ধরো x-y, z-x। দেখো তো তোমাকে এই ফাংশনে ইনপুট দিতে কয়টা নাম্বার লাগবে? তিনটা। 3টা। আউটপুট হিসেবে কয়টা নাম্বার পাবো? দুইটা। 2টা। তাহলে এই ফাংশনটাকে বলা হচ্ছে R3 থেকে R2। এই উপরের নাম্বারটা মিন করে কয়টা ইনপুট কয়টা নাম্বার আউটপুট আসবে। এখন এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ আসলে একটু ডিফিকাল্ট, ঠিক আছে, ফিজিক্যাল ইন্টিউশন আনাটা। তো আমি যতটুকু পারি এক্সপ্লেন করার চেষ্টা করবো আর কি। তো প্রথমত আমরা আবারও ফার্স্ট অর্ডার থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আহ, এটা ছিল ফার্স্ট অর্ডারের মানে ডেফিনেশন আর কি, যে f(a+h-f(a)(h) যদি এই লিমিটে এক্সিস্ট করে, তাহলে আমরা সেটাকে f'(a) বলে থাকি। ওকে। এখন কথা হচ্ছে আমরা তাহলে ইয়ের দিকে যাই, আমরা ডেরিভেটিভ বের করার চেষ্টা করি। ধরো আমাদের একটা ফাংশন আছে, ধরো, আচ্ছা ধরো f(x) হচ্ছে 2x। তো এটা ধরো আমি 1 পয়েন্টে ডেরিভেটিভ বের করতে চাই, তাহলে ব্যাপারটা কি হবে? বা 2 পয়েন্টে, তাহলে f'(2) হচ্ছে, আচ্ছা 2x না দিয়ে x² দিয়ে দিই, লিমিট h → 0, f(2+h-f(2)/h, দেন আসে লিমিট h → 0, এখানে কাটাকাটি করতে হবে। তাহলে আসবে 4 + 4h + h² - 4/h, 4h + h, সরি h দিয়ে ভাগ করলে আসবে 4 + h
তাহলে ডেরিভেটিভ আসে 4। তাই তো আসার কথা, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, 2 পয়েন্ট হচ্ছে 4। এখন ধরো এই সেম কাজটা যদি আমি এইটার ক্ষেত্রে করি, দেখো তো কি দাঁড়াবে। আহ এখন তাহলে এখানে কি করব, এখানে এফ অফ, এখানে তো দুইটা ভেরিয়েবল তাই না, দুইটা ভেরিয়েবল। তাহলে যে এক্স ওয়াই হচ্ছে ভেরিয়েবল, তার সাথে আমি কি অ্যাড করব? তার সাথে একটা এইচ দিলে তো হবে না, এইচ কে দিতে হবে না। হ্যাঁ, দুইটা দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে তুমি এইচ কে তো একটা ভেক্টর, এই ভেক্টর দেখে আমরা ভাগ করবো, এটা তো একটা প্রবলেম হয়ে গেল। এখন মানে এই ডেফিনেশনটা আসলে ভালো মতো কাজ করতেছে না। ঠিক আছে, বা তোমার যদি এরকম হয় যে আমার ইনপুটেও দুইটা, আউটপুটেও দুইটা, তখন তো তুমি আরো ঝামেলায় পড়বা। ভেক্টরকে ভেক্টর দেখে আমরা ভাগ করি, এই ডিভিশনটা, তাহলে এই ডিভিশনটা সামহাও আমাকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে। আহ তো সেটাই। এখন কথা হচ্ছে ধরো আহ এখানে আমরা আসলে কিছু করতে পারছি না, আমরা অসহায় আর কি। এই জন্য আমরা এই ডেফিনেশনটা একটু অন্যভাবে চিন্তা করবো আর কি। ঠিক আছে, অন্যভাবে চিন্তা করবো কিভাবে। দেখো, আমরা একটা কাজ করলাম যে এই লাইনটাতে এই এলটাকে যদি বাম পাশে নিয়ে আসি, এলটাকে যদি ধরো এইখানে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াবে, কি হয়ে যাবে, এরকম হবে না? হ্যাঁ। ওকে, এখন এরকম যদি হয়, এখন বলতেছে তাহলে ডান পাশে চলে আসবে 0, আর বাম বাম এলটাকে বাম পাশ, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি। এখন ডেরিভেটিভের একটা নতুন ডেফিনেশন ওরা দিল এইভাবে যে যদি এমন কোন নাম্বার এল এক্সিস্ট করে যাতে এই লিমিটটা 0 হয়, তাহলে ওই নাম্বার এলটাকে আমরা বলছি ডেরিভেটিভ। বুঝতে পারছি? বুঝি না আর। যদি কোন, ধরো যদি এই স্টেটমেন্টটা লিমিট 0 হয় কোন একটা নাম্বার এল এর জন্য, তাহলে ওই এলটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ। একই জিনিস না? এখানে বলা হচ্ছে যে যদি এইটুকু লিমিট এক্সিস্ট করে, যেই নাম্বারটা হবে সেই নাম্বারটা হচ্ছে ডেরিভেটিভ। আর এখানে বলা হচ্ছে যে যদি এমন কোন নাম্বার এল থাকে যাতে এই লিমিটটা 0 হয়, তাহলে ওই এলটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে ম্যাথমেটিশিয়ানরা একটু রিরাইট করে লিখলো আর কি। এটা আর কিছু না। আচ্ছা। ওকে। তো এখন এটা আবার আরেকভাবে লেখা যায় এরকম, মানে অনেকে আরেকভাবে লিখতে পারে, সেটা হচ্ছে যে দেখো তো আহ, ধরো, মানে আমি এই মানে আমি এই এক্সাম্পলটাতে আসি আবার। ধরো এটাকে এটাকে আমি লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ মাইনাস এল ইন্টু এইচ বাই হচ্ছে এইচ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এইটুকুর ভ্যালু কত হবে। এখন দেখো কথা হচ্ছে এইটুকুর, এইটা বাই এইটা, এই দুইটা ডিভাইড করার পর 0 আসে তাই না, নাকি? হ্যাঁ আর কথা হচ্ছে এইটুকুর ভ্যালু তো আর সরাসরি 0 না, নাকি? ভাগ করার পর 0 আসে। এখন এইটুকুর ভ্যালু হবে একটা কিছু একটা মান, সেটাকে নাম হলো আর, এটা এইচ এর উপর ডিপেন্ড করবে। এখন দেখো তো যদি আমরা বোথ সাইডে ডিভাইড করি, দেন 0 আসে না? হ্যাঁ, জিরো আসে। বোথ সাইডে ডিভাইড করে দেন 0 আসে, তাহলে এটাকে আমরা আর, এই আরটাকে বলতেছি আমরা এরো, এরো। এখন এররের প্রপার্টিটা হচ্ছে এরকম যে এই এররকে যদি তুমি এইচ দিয়ে ডিভাইড করো, দেন লিমিট নাও, তাহলে আসে 0। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ দেখো এই যে বোথ সাইডে ডিভাইড করলে তো 0, আগের লাইন থেকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তাহলে এটাও আরেকটা ডেফিনেশন যে যদি এমন কোন নাম্বার এল এক্সিস্ট করে যাতে আমরা যে এররটা পাবো
সেই এররকে যদি এইচ দিয়ে ডিভাইড করে জিরো আসে, তাহলে ওই নাম্বার এল কে আমরা বলি ডেরিভেটিভ। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তো তাহলে এটাকে আমরা লিখছি এইভাবে, যদি এই এরকম এরকম একটা স্টেটমেন্টের জন্য যদি এমন কোনো এরর ফাংশন থাকে যেই এরর ফাংশনকে এইচ দিয়ে ডেরিভেটিভ করলে জিরো আসে, তাহলে ওই এলটা হচ্ছে ডেরিভেটিভ। আমাদের যে এলটা, যেই এলটার জন্য এই জিনিসটা হবে, সেই এল কে বলা হচ্ছে ডেরিভেটিভ। তো এটাও ডেরিভেটিভের একটা ডেফিনেশন। সো ফার আমরা তিনটা ডেফিনেশন দেখলাম। একটা ছিল অরিজিনাল ডেফিনেশন, দেন এই এলটাকে বাম পাশে আনলাম, বাম পাশে নিয়ে বললাম যে এমন নাম্বার যদি এল থাকে যাতে এই স্টেটমেন্টটা জিরো হয়, তাহলে সেই এল কে বলি ডেরিভেটিভ। অথবা এটাকে আমরা এই যে এখন আর ডিভিশন থেকে মুক্ত হয়ে গেলাম, তো ডিভিশন থেকে মুক্ত হয়ে আমরা লিখলাম যে এফ অফ এ প্লাস হচ্ছে এফ অফ এ প্লাস এল অফ এইচ প্লাস একটা এরর টার্ম। তো এই এরর টার্মটা এমন হবে, যদি এটাকে এইচ দিয়ে ডিভাইড করার ফলে জিরো আসে, তাহলে এই এলটাকে বলি আমরা ডেরিভেটিভ। তিনটা ডেফিনেশন একদম ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, ক্লিয়ার। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এইটা আসলে কাইন্ড অফ টেইলর সিরিজ। দেখো তো টেইলর সিরিজ কি মনে আছে? এফ অফ এ প্লাস এইচ হচ্ছে এফ অফ এ প্লাস এফ প্রাইম এ ইন্টু এইচ প্লাস এফ ডাবল প্রাইম এ ইন্টু এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এরকম না? তাহলে একটু হ্যাঁ, মেলাও তো এটার সাথে। এই যে এই এল এর সাথে দেখো এফ এফ প্রাইম এ মিলতেছে। আর এই পরের টার্ম গুলো দেখো, খেয়াল করো, এই পরের প্রত্যেকটা টার্মে কি এইচ এর পাওয়ার কি দুই বা তার থেকে বড় না? হ্যাঁ, হ্যাঁ, এখন একটা এইচ দিয়ে যদি তুমি ডিভাইড করো, আরো এইচ তো উপরে থাকবে, তো লিমিট তো ফাইনালি জিরো আসবে নাকি, কি বলো? হ্যাঁ, জিরো। সো এটাও একটা ডেফিনেশন। সো তিনটা ডেফিনেশনই মাথায় রাখবা আর কি। ঠিক আছে? এখন সব থেকে লাস্টের ডেফিনেশনটা ফাইনেস্ট। ফাইনেস্ট বলতেছি কেন, কারণ দেখো এই স্টেটমেন্টে কোনো ডিভিশন নাই আর কি। কোনো ডিভিশন করা, যদিও ওইটা এররে করা লাগছে, ওইটা বাদ দাও। মানে মেইন স্টেটমেন্টে কিন্তু কোনো ডিভিশন নাই, কারণ আমরা এখন ভেক্টর নিয়ে কাজ করতেছি। তো ভেক্টর দিয়ে তো তুমি ডিভাইড করতে পারো না, এটা একটা সমস্যা। এখন হচ্ছে আমরা ডেরিভেটিভের ডেফিনেশনটা দিব। মানে একটা ফাংশন যদি আর এন থেকে আর এম এ যায় আর কি, আর এন থেকে আর এম এ যায়, এখানে হচ্ছে আর এম হবে, ভুলে লিখতে পারিনি, আর এম। একটা ফাংশন যদি এ থেকে আর এম এ যায়, যেখানে এটা হচ্ছে আর এন এর একটা সাবসেট, মানে সোজা কথা আর এন থেকে আর এম এনটা ইনপুট, এমটা আউটপুট, সেটা যদি হয়, তাহলে ওই ডেফিনেশনটাকে আমি একটু লিখলাম। তাহলে দেখো এখানে এই এই এর উপর একটা ভেক্টর সাইন দিছি, কেন দিছি? কারণ এই এটা এখন ভেক্টর না ইনপুট গুলো, ইনপুট গুলো তো ভেক্টর তাই না? হ্যাঁ, নাকি কি বলো, ইনপুট গুলো ভেক্টর, সেই জন্য ভেক্টর সাইন দেওয়া হয়েছে। তাহলে দেখো এইটাকে আমরা এই যে লিখছি এফ অফ এ প্লাস এইচ এফ অফ এ এল এইচ আর এইচ, যে লেখা হয়েছে আর কি। এখন খেয়াল করো, এখন আমরা একটু ধরো খেয়াল করি, বোঝার চেষ্টা করি। এই স্টেটমেন্ট আমরা একটু লিখি, এফটা হচ্ছে যে আর এন থেকে আর এম। এটার মানেটা হচ্ছে এফ এর মধ্যে তুমি ইনপুট দিচ্ছ এন সংখ্যক, আর আউটপুটে পাওয়া এম সংখ্যক। তাহলে ইনপুট যেটা দিচ্ছ সেটা একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে একটা এন বাই ওয়ান ম্যাট্রিক্স। আউটপুটে যেটা পাচ্ছ সেটা এম বাই ওয়ান ম্যাট্রিক্স। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝে গেছে। ওকে, এখন এই স্টেটমেন্ট আমি লিখি, এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এল ইন্টু এইচ প্লাস একটা এরোটা। আচ্ছা, গুড। এখন আমাকে একটু একটা একটা করে বলো। আচ্ছা, এখানে ভেক্টর সাইন দেওয়া হয়নি এফ অফ এ তে, এইটা ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝবা না। আচ্ছা, এই যে এটার সাইজ কত? প্রত্যেকটা সাইজ আমি লিখি। এই যে এটার সাইজ কত? আচ্ছা, এফ এর ভিতর আমি ইনপুট দিব, তাহলে এই টোটাল টুকুর সাইজ কত ম্যাট্রিক্স হিসেবে? এন ইন্টু ওয়ান। এন বাই ওয়ান। তাহলে এই প্রত্যেকটা কি এন বাই ওয়ান না? হ্যাঁ, হ্যাঁ, এন বাই ওয়ান। দুইটা যদি সেম না হয় তাহলে তো যোগ করতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে এন বাই ওয়ান। আচ্ছা, এই এইচটা হচ্ছে এন বাই ওয়ান, এইচটা তো ইনপুট, এটা হচ্ছে এন বাই ওয়ান। এখন দেখো ফাংশনের অ্যাপ্লাই করার পর ফাংশন যে আউটপুটটা আসে, সেই আউটপুটের ডাইমেনশন কত? এম বাই ওয়ান। তাহলে এই টোটাল টুকু, মানে ইনপুট দেওয়ার পর যেটা আসবে সেটা হবে এম বাই ওয়ান।
ইনপুট দেওয়ার পর যেটা আসবে এই টোটালটা, সেটা হবে m/1। তারপরে এই টোটালটা মানে ইনপুট দেওয়ার পর যেটা আসবে আর কি, সেটা হবে m/1। এখন তোমাকে আমি বের করতে বলবো এই এল এর ডাইমেনশনটা কত হবে, সেটা একটু আমাকে বের করে বলো। এখন এখানে দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। ধরো এটা ডাইমেনশন হচ্ছে ধরো a/b, সাপোজ a/b না দিয়ে ধরো x/y দিই, ধরো p/q। এখন দেখো এই গুণ করার জন্য এই কিউ এম এর বাই ভ্যালু, এন। আর এন এর ভ্যালু মিলতে হবে না, আদারওয়াইজ কি গুণ করা যাবে? না, এম বাই এন। যাবে, m/n হবে, রাইট। তাহলে এটা হচ্ছে n। এখন দেখো গুণ করার পর এই টোটাল ডাইমেনশনটা কি m/1 হইতে হবে না? আদারওয়াইজ কি হ্যাঁ। পরেরটার সাথে যোগ করতে পারবো, আগেরটা পরেরটার সাথে? না। পারবো না। তাহলে এই এল এর ডাইমেনশনটা হবে একটা m/n। এটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। এখন এই এলটাকে যেহেতু আমরা বলছি ডেরিভেটিভ, তাহলে এই ডেরিভেটিভটা আসলে কি হবে বলো তো? একটা ম্যাট্রিক্স হবে না? হ্যাঁ, ম্যাট্রিক্স। আর 1/1 কেজে এটা একটা 1/1 ম্যাট্রিক্স, যেটাকে আমরা নাম্বার বলি। বাট যখন তুমি হায়ার ডাইমেনশনে থাকবা, এই ডেরিভেটিভ গুলো ম্যাট্রিক্স হয়। এবং তুমি কি লিনিয়ার অ্যালজেব্রা কোনো কোর্স করছো? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে ছিল, সেকেন্ড ইয়ারেও আছে। আচ্ছা, এখন এই প্রত্যেকটা ম্যাট্রিক্সকে যে লিনিয়ার ট্রান্সফরমেশন বলে, এটা কি জানো? হ্যাঁ, ম্যাট্রিক্স এক একটা ট্রান্সফর্মার হিসেবে কাজ করে। আচ্ছা, ওকে। তো সেটাতে আমি আসবো, সেটাতে আমি একটু আসতেছি, যে প্রত্যেকটা মানে ম্যাট্রিক্স কেন লিনিয়ার ট্রান্সফরমেশন হিসেবে কাজ করে, সেটা আমাকে একটু এখন বলতে হবে আর কি। তো তার আগে আপাতত এটুকু বুঝে নাও যে তুমি যখন ডেরিভেটিভ করবা, এই যখন তুমি এই যে rm থেকে rm এ করবা, সেটা একটা m/n ম্যাট্রিক্স হবে। এটা একটু মাথায় রাখো আর কি আপাতত। তো এটা হচ্ছে একটা ডেফিনেশন। তাহলে যেই ম্যাট্রিক্স এর জন্য এই স্টেটমেন্টটা কারেক্ট হবে আর কি। আর দেখো এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আগে তুমি লিখতা r/h ইকুয়ালস টু 0, আর এখন লিখতে হবে আর এর নর্ম ডিভাইড বাই এইচ এর নর্ম। নর্ম নিচ্ছি কেন? ভেক্টর দিয়ে কি ভাগ করা যায়? না, যায় না। ভেক্টর দিয়ে ভাগ করা যায় না, বাট ভেক্টরের নর্ম দিয়ে তো ভাগ করা যায়। তো সেক্ষেত্রে আমরা নর্মের আইডিয়াতে গেলাম আর কি। তো এটা হচ্ছে একটা ওয়ে আর কি, বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। তো এইটা একটা ওয়ে, এটা খুব ভালো করে এই ডেফিনেশনটা মনে রাখবা। আর আরেকটা ডেফিনেশন, আর এই যে আমি ডেরিভেটিভ করতেছি, এই ডেরিভেটিভকে বলা হয় আহ, এই সিম্বল দিয়ে ডিনোট করা, df@a। এটাকে বলে টোটাল ডেরিভেটিভ। এটার আরেকটা ডেফিনেশন হয়। এখন আমাকে বলো তো এই যে r/h, এইটার মান আসলে কত? এই লাইন থেকে একটু বের করো তো, r/h টা কত হবে? r/h এর ভ্যালু কত আসবে? f(a প্লাস h মাইনাস f(a মাইনাস হ্যাঁ, lh) না? ওই পাশে পাঠাই। ওই পাশে পাঠালে দেন ওইটা যদি বসাও, তাহলে তুমি একটা লাইনে লিখতে পারো যে এইটা যদি 0 হয়, যেই এল এর জন্য এই জিনিসটা হবে, সেই এল কে আমরা বলছি ডেরিভেটিভ। এবং এটা m/n একটা ম্যাট্রিক্স হবে, ম্যাট্রিক্স বা লিনিয়ার ট্রান্সফরমেশন। বুঝতে পারছি? তাহলে এই ডেফিনেশনটা হচ্ছে কার ইকুইভ্যালেন্ট? ওই যে একটু আগে যেটা দেখাইছি, এই যে এই ডেফিনেশন ইকুইভ্যালেন্ট। আবার এইটা আর এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এখন যখন আমরা ম্যাথ করব, ম্যাথ করার সময় এই ডেফিনেশনটা ইউজ করব। আর যখন আমরা থিওরাম প্রুফ করব, থিওরাম প্রুফ করার সময় এই ডেফিনেশনটা ইউজ করব। Okay? কারণ থিওরাম প্রুফ করার সময় এটাতে একটু অ্যাডভান্টেজ বেশি পাওয়া যায়, সুবিধা হয় করতে। যেমন চেইন রুলের প্রুফ বা এই ধরনের প্রুফ গুলো করতে এটা বেশি কাজে সহজ হয়। আর তুমি যে ম্যাথ করো, তাহলে এটা একটু বেশি সহজ আমার কাছে মনে হয়। তবে যে কোনো দুইটা থেকে ডেফিনেশন যে কোনোটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন বলো বুঝতে পারছো কি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখন এই ম্যাট্রিক্সটাকে কেন লিনিয়ার ট্রান্সপোর্টেশন বলা হচ্ছে, সেটা নিয়ে একটু আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। বেশিক্ষণ লাগবে না আমাদের। তো এখন আমি লিনিয়ার ট্রান্সপোর্টেশন একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব, কারণ এটা অনেকে হয়তো বা জানবে না। আচ্ছা, তো ট্রান্সফরমেশনটা কি? ট্রান্সফরমেশনটা হচ্ছে যে একটা
আহ, আচ্ছা, তো ট্রান্সফরমেশন বলতে এখানে আমরা বোঝাচ্ছি যে আহ, একটা ফাংশন আর কি। একটা ফাংশন যখন আমাদের একটা আর এন থেকে আর এম এ যাচ্ছে, ঠিক আছে, মানে সে এমটা ইনপুট নিচ্ছে, এনটা আউটপুট নিচ্ছে, সেটাকে আমরা বলছি ট্রান্সফরমেশন। ওকে। এখন এই ট্রান্সফরমেশনটা লিনিয়ার কখন হবে, একটা বিশেষ প্রপার্টি আছে, এই প্রপার্টির মান্য করলে সেটাকে আমরা লিনিয়ার বলি। এখন লিনিয়ার প্রপার্টিটা কি মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। বলো তো দেখি। জাস্ট সিটা বাইরে চলে আসবে, আর এটা হচ্ছে ওই যোগ আকারে থাকবে ভিতরে ফাংশন। কল্ড লিনিয়ার ইফ টি অফ ইউ প্লাস ভি হবে কি, টি টি ইউ ইউ প্লাস টি। টিভি। আরেকটা কন্ডিশন ছিল টি অফ একটা কনস্ট্যান্ট ইনটু ইউ থাকলে কনস্ট্যান্ট ইনটু টি। সো এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফর। যাই হোক, এটা লিনিয়ার অ্যালজেব্রা পড়া, এখানে আর বিস্তারিত বলার সুযোগ নেই। যাদের আগ্রহ আছে তারা দেখে নিতে পারো পরে। এখন লিনিয়ার ট্রান্সফরমেশন এক্সাম্পল কি হইতে পারে, যেমন ধরো টি অফ এক্স ওয়াই, সেটা হচ্ছে ধরো এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই। এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। এটা কেন? কারণ তুমি ধরো দুইটা ইনপুট দাও, সাপোজ দেখো ওয়ান ওয়ান দিবা, প্লাস ধরো টু থ্রি দিলাম। এখন তুমি যেটা করতে পারো যে তুমি আগে দুইটা ইনপুটকে যোগ করে দিতে পারো, তাহলে হবে কত, থ্রি ফোর। দেন তুমি আউটপুট বের করতে পারো, তাহলে কত আসবে, সেভেন টু, তাই না? এখন অথবা তুমি যদি এই কাজটা করো, যে আউটপুট গুলো আলাদা আলাদা করে আউটপুট করে দেন যোগ করো, তাতেও কিন্তু সেমই আসবে। তাহলে এখানে আসবে টু ওয়ান প্লাস তিন দুই পাঁচ এক, তাহলে আসলে সেভেন। তাহলে এখানে লিনিয়ার ট্রান্সফরমেশনের ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ইনপুট গুলো ওই যে ইনপুট আগে যোগ করে দেন ট্রান্সফর্ম করো, অথবা ট্রান্সফর্ম করে যোগ করে একই জিনিস, আগে গুণ করে ট্রান্সফর্ম করা আর ট্রান্সফর্ম করে গুণ করা একই জিনিস। এখন একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে তুমি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারো, অন্যগুলোকে পারো না। যদি আর এন থেকে আর এম একটা লিনিয়ার ট্রান্সফরমেশন থাকে, এটাকে চাইলে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করা যায়। কেন? ধরো একটা ট্রান্সফরমেশন হচ্ছে এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই। তো এইটা অথবা আমি এভাবে লিখতে পারি যে টি অফ এক্স ওয়াই হচ্ছে যে একটা ম্যাট্রিক্স ইনটু এক্স ওয়াই। সেই ম্যাট্রিক্সটা কত হবে, ওয়ান ওয়ান টু মাইনাস। টু মাইনাস ওয়াই। এখন তুমি যখন একটা ইনপুট দিবা থ্রি ফোর, তুমি এইটাতে অ্যালজেব্রা করেও বের করতে পারো, চার তিন সাত, তিন দুগুণে ছয় মাইনাস চার দুই, অথবা তুমি এই ম্যাট্রিক্সের সাথে গুণ করে দিলেও হবে। তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন ইনপুট দেওয়া মানে ওই ম্যাট্রিক্সের সাথে কলাম আকারে গুণ করে দিতে হবে, থ্রি ফোর। তাহলে গুণ করে দিলে আসবে সেভেন। তো এটাই হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে। তো এতটুকুই, এখানে আর আহ, আহ, বেশি বলবো না আর কি এখন। তো এখন আমরা আগেরটায় ফেরত চলে যাই। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আর কি। তো রেকর্ডিং কি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা কি? হচ্ছে স্যার? না, আমার এখনো এখানে দেখা দিচ্ছি না। যাচ্ছে। ও আচ্ছা। পজ হয়ে গেছিল মাঝখানে, আমি একটু এটা অ্যাড করে দিই। তো জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে যে এই যে আমরা যে ডেরিভেটিভটা বললাম যে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন বা ম্যাট্রিক্স হবে, সেটা সেই ম্যাট্রিক্স আসলে কত সেটাই বের করছেন জ্যাকোবিয়ান আর কি। তো মানে জ্যাকোব আর কি, তো সেটা হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আমরা বলি। তো জ্যাকোবিয়ানটা হচ্ছে একটা এম বাই এন ম্যাট্রিক্স। এবং সেটা কিভাবে বের করা যায়, এই যে ফাংশন গুলো আর কি, কম্পোনেন্ট গুলো, সেগুলোকে এই মানে আমরা ভেরিয়েবল দিয়ে ডেরিভেটিভ করবো আর কি। ঠিক আছে, তাহলে এই যে এফ ওয়ান কম্পোনেন্টকে আমরা মানে রো ওয়াইজ ফাংশন গুলো থাকবে, কলাম ওয়াইজ হচ্ছে আমাদের ভেরিয়েবল গুলো থাকবে, দেন হচ্ছে আমরা এটাকে ডেরিভেটিভ করবো আর কি। ঠিক আছে। তো যেমন হচ্ছে আমরা যদি এই এক্সাম্পলটা নিই, যেমন হচ্ছে এফ এক্স ওয়াই জেড, আমরা তিনটা ভেরিয়েবল দুইটা কম্পোনেন্ট ফাংশনে, তাহলে সেটা আর থ্রি থেকে আর টু তে ফাংশন। তাহলে এটার যদি আমরা ডেরিভেটিভ নেই, এইটা হবে একটা টু বাই থ্রি ম্যাট্রিক্স, মানে এই যে পরেরটা আগে আসবে, টু বাই থ্রি। তো টু বাই থ্রি কিভাবে করবো, তাহলে এই যে আমরা প্রথম কম্পোনেন্টকে একবার এক্স দিয়ে ওয়াই দিয়ে জেড দিয়ে পার্শিয়াল করলাম, আবার এই যে সেকেন্ড কম্পোনেন্ট
সেটাকে আমরা এক্স দিয়ে, ওয়াই দিয়ে, জেড দিয়ে পার্শিয়াল করলাম। এখন যদি তুমি কোনো স্পেসিফিক ভ্যালুতে বের করতে চাও, তাহলে আমরা ওই ভ্যালুটা পুট করে দিলে ওই পয়েন্টে আমরা ডেরিভেটিভটা পেয়ে যাচ্ছি। কিন্তু এটাই হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আর কি। এটাই আসলে সত্যি বলতে এটাই ডেরিভেটিভ। এখন কেন এটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, মানে কেন এটাই আসে, এটার আবার প্রুফ আছে, কিন্তু প্রুফটা আমি এই লেকচারে দেখাচ্ছি না। যদি আগ্রহ থাকে তাহলে হচ্ছে আমি রিকমেন্ড করব এই প্লে লিস্ট আর কি। আহ, আমার চ্যানেলে গেলেই পাওয়া যাবে আর কি। আমি দেখাই দিচ্ছি আর কি। এটা পাওয়া যাবে হচ্ছে চেইন রুল অ্যান্ড টোটাল ডিফারেন্সিয়াল। তো এখানে হচ্ছে প্রুফ করা হয়েছে আর কি, যে কেন জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সই আসলে ডেরিভেটিভ, কেন অন্য কিছু হইল না। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই প্রবলেমটা করব। তো এখানে পরীক্ষায় যেটা আসতে পারে যে একটা ফাংশন দিয়ে বলতে পারে যে এটা আসলে একটা পয়েন্টে ডিফারেন্সিবল কিনা, সেটা চেক করতে বলতে পারে। তো এখন চেক করার উপায়টা কি? উপায়টা হচ্ছে যে আমাকে ওই ডেরিভেটিভটা এই কোশ্চেনে বসাইতে হবে, বসানোর পর প্রুফ করতে হবে এটা জিরো হয়। ঠিক আছে। মানে এ রোডটা যে আসলে জিরোর দিকে যাচ্ছে, এখন ডেরিভেটিভ বসাইলে এ রোডটা জিরোর দিকে যায়, আদারওয়াইজ কিন্তু যাবে না। তো তোমাকে এই স্টেটমেন্টটা জিরো যে হয় সেটাই প্রুফ করতে হবে ওই স্পেসিফিক ডেরিভেটিভের জন্য। তো আমরা প্রথমত যে কাজটা করব, এই ডেরিভেটিভটা বের করবো আর কি। আমরা একটু ফাংশনটা লিখে নিই। এখানে এক্স হচ্ছে ভেক্টর, তো এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এক্স ওয়ান এক্স টু আর কি। তাহলে আমাদের এক্স ওয়ান এক্স টু ইনপুট, আর আউটপুট গুলো হচ্ছে যে 3x1² প্লাস 2x2। এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর কি, একটা আইডিয়া পাওয়া যে কি ধরনের কোশ্চেন আসে। ওকে। তো এখন আমরা জ্যাকোবিয়ান বের করি। তাহলে জ্যাকোবিয়ানটা কি আসে বলো তো? জ্যাকোবিয়ান কত বাই কত ম্যাট্রিক্স হবে? ইয়ার ওয়ান ওয়ান থেকে টুতে যাচ্ছে এফটার না? এফটার এফটার ইয়াটা কত, কত থেকে কত? টু থেকে টু। টু থেকে টু, তাহলে এটা 2/2 হবে। টু এই বাই যে টু। এই 2/2, মানে পরেরটা আগে সামনেরটা পিছনে। তাহলে হচ্ছে এই প্রথমে এইটাকে তুমি, মানে প্রথম ফাংশন কম্পোনেন্টকে x1 দিয়ে ডেরিভেটিভ করো, তাহলে কি আসবে? 6x1। পরেরটাকে x2 দিয়ে ডেরিভেটিভ করো, তাহলে আসবে 2। দেন এই সেকেন্ড কম্পোনেন্টকে তোমার x1 দিয়ে ডেরিভেটিভ করলে আসবে 5, x2 দিয়ে ডেরিভেটিভ করলে কি আসবে? এইটা। সো টোটাল ডেরিভেটিভ এট, টোটাল ডেরিভেটিভ, আচ্ছা এটার নাম হচ্ছে টোটাল ডেরিভেটিভ। কেন টোটাল ডেরিভেটিভ? কারণ যখন একটা ফাংশন যখন ইনপুট অনেকগুলো হয়, আমরা ইউজুয়ালি কি করি, পার্শিয়াল ডেরিভেটিভ করি না ফার্স্ট ইয়ার ক্যালকুলাসে? হ্যাঁ। তো তখন আমাদের মানে অ্যাকচুয়াল ডেরিভেটিভ সম্পর্কে ধারণা দেওয়া হয়নি, কারণ এটা দিলেও বোঝানো একটু কষ্ট হয়ে যাইতো আর কি। তো যখন ফাংশনে ধরো ইনপুট একাধিক থাকে, তখন আসলে ওই পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু অ্যাকচুয়াল ডেরিভেটিভ না, নামই কিন্তু পার্শিয়াল। যেটা ম্যাট্রিক্স হিসেবে যেটা পাই ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল ডেরিভেটিভ আর কি। ওইখানে আর কোনো ঝামেলা নাই। তো এই জন্য নামটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ, মানে নামটা আলাদা করার জন্য পার্শিয়ালের সাথে আর কি। বা ডেরিভেটিভ বলতে আমরা টোটাল ডেরিভেটিভ বুঝি। আর পার্শিয়াল ডেরিভেটিভ বললে এটাকে পার্শিয়াল কথাটা উল্লেখ করতে হবে। তাহলে টোটাল ডেরিভেটিভ এট x = 1 1 ইজ কি হবে? উম, তাহলে 1 1 বসে, তাহলে হবে 6 2 5, x2 ভ্যালু 1, তাহলে -3। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল ডেরিভেটিভ। এখন আমরা প্রুফ করব যে ওই জিনিসটা হয় কিনা। তাহলে আমরা একটা পেজ অ্যাড করি। তাহলে আমরা বের করবো লিমিট। আচ্ছা, এখন তার আগে আমাদের একটু ডেফিনেশনটা একটু দেখে আসি। ডেফিনেশনটা ছিল এরকম, এইটা আর কি। ঠিক আছে। এটাকে কাট করে নিয়ে আসি আর কি। তাহলে আমরা এলটা পেয়ে গেছি আর কি। এই হচ্ছে আমাদের এল। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এইটা করার আগে আমরা একটু কাজ করে নিই আর কি। আমরা
এই উপরের জিনিসটা আগে ই করি। এখন এইচ এর এইচ মানে কি? এইচ তো একটা ভেক্টর, তাই না? এইচটাকে আমরা বললাম ইউভি। ঠিক আছে, এইচ এর তো দুইটা কম্পোনেন্ট। আর এ কত এখানে? 1 1। তারপরে এল কত? এল হচ্ছে আমরা অলরেডি পেয়ে গেছি, 6 to 5 - 8। আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু বের করি, যে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ মাইনাস এল ইন্টু এইচ। ওকে, এটা একটু ইভালুয়েট করার চেষ্টা করি। তাহলে এফ অফ এ প্লাস এইচ মানে কি? 1 + ইউ 1 + ভি মাইনাস এফ অফ 1 1 মাইনাস এল হচ্ছে 6 - 2। এগুলো সব কিন্তু কলাম আকারে লিখবা, না হলে কিন্তু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে পারবা না। কোশ্চেনে যেভাবে দেওয়া থাকে কলাম আকারে লিখতে হবে। আচ্ছা, 1 + ইউ, আচ্ছা ফাংশনটা কি ছিল? 3x1² + 2x2, তাহলে কত আসবে? আমি কি ঠিক লিখতেছি? পরেরটা কি ছিল? 5x1 - 4x2²। এই তুমি কি বুঝতেছো? হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, তো 1 1 বসালে কি হবে? 3 + 2 5, 5 - 4 1, তাহলে আসবে 5 1। আর এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে একটা ভেক্টর আসবে, সেটা আসবে 6u - 2v 5u - 8v। ওকে। আচ্ছা, তো এখন গুণ করে দিতে হবে, তাহলে আসবে 3 + 6u + 3u² +2 + 2v - 5 -6u - 2v। আর নিচে কি হবে? 5 + 5u - 4 -8v - 4v² -1 -5u + 8v। দেখো কি কি কাটাকাটি করা আছে। এই যে 2 5 কেটে গেল, এই যে 5 4 1 কেটে গেল, এরপরে 6u বাদ, 2v বাদ, 8v বাদ, 5u বাদ। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে ফার্স্ট অর্ডার এবং কনস্ট্যান্ট টার্ম সব কেটে যাবে সব সময়। ঠিক আছে, বাকি কয়টা থাকবে সেকেন্ড, মানে যেগুলো পাওয়ার একের চেয়ে বেশি ওইগুলো থাকবে, আদারওয়াইজ বাকিগুলো কেটে যাবে। তাহলে এখানে থাকবে 3u², কি আসে নিচে, কি আসে -4v²। তো এইটা পাওয়া গেল, এটা থাকবে। ওকে, না এখন নাও আমরা যে জিনিসটায় আসবো সেটা হচ্ছে ওইটাকে নিয়ে আসি। তাহলে আমরা উপরের টুকুর ভ্যালু অলরেডি বের করছি। তো উপরের টুকুর ভ্যালু কি ছিল? লিমিট, আচ্ছা h → 0 মানে কি? u → 0 v → 0, তাই না? হ্যাঁ। আর এখানে যেটা আসবে নর্ম, এখানে কি ছিল? আহ, ছিল 3u² - 4v²। আর এইচ হচ্ছে ইউভি। তাহলে এখানে যেটা আসবে লিমিট u → 0 v → 0 √ওভার, নর্ম যেটা করি √ওভার, তাহলে হবে কি 9u⁴ + 16v⁴ u² + p²। ওকে, এখন দেখো এটাকে আমরা যে কাজটা করতে পারি, লেস অর ইকুয়ালস
বড় করে দিই আর কি। এই যে 9-এর জায়গায় 16 বসাই দিই আর কি। আচ্ছা, 16 বসাই দিলে, আচ্ছা, এরপরে আরো যে কাজটা করতে পারি আমরা, আচ্ছা 16 বসাই দিই আপাতত, দেখি কি আসে। মানে এই লিমিটটাকে সামহাও জিরোতে আনতে হবে আর কি। তাহলে 16টা তো, 16 থেকে আমরা ই করতে পারি, বাইরে হচ্ছে, বাইরে আসলে এটা 4 হয়ে যাবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখন হচ্ছে আহ এখন হচ্ছে হ্যাঁ টাইডি আসছে। এখানে আরো একটা জিনিস অ্যাড করতে হবে, u⁴ প্লাস v⁴ প্লাস 2u² v²। ঠিক আছে, তো এটা অ্যাড করলে যেটা হবে, লিমিট 4টা থাকলো, এখানে লেখা যায় u² প্লাস v², তার হোল স্কোয়ার লেখা যায় না ভিতরে, কি বল? হ্যাঁ, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে ধরো এখানে স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে শুরু থাকবে u² প্লাস v², এখানে একটা 4 আছে, আর এখানে আছে রুট। তাহলে এখানে আবার রুট দিয়ে একটা যদি কেটে দিই, তাহলে একটা উপরে শুধু রুট থাকে। সেটা পরের লাইনে লিখি, সমান 0 শেষ। তাহলে যেহেতু বড়টাই জিরো, তাহলে ছোটটাই জিরো হবে, তাহলে প্রুফ হয়ে গেল। সো দ্যাট মিনস এফ ইজ ডিফারেন্সিয়েবল এট 1 1, and the derivative is, ডেরিভেটিভটা হচ্ছে ওই যে 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 ম্যাট্রিক্সটা পাওয়া গেল আর কি, এটা আর কি 6 2 5 - 8। এখন ধরো এটা যত সহজে প্রুফ করতে পারলাম, সবসময় আবার এত সহজে মিলবেও না, ঠিক আছে? তো সবসময় না মিললে কি করবো, আরেকটা মানে আরেকটা আইডিয়া আছে আর কি, সেটা হচ্ছে আমরা অর্ডার অর্ডার কম্পারিজন ইউজ করবো আর কি। তাহলে কি ম্যাথটা কি বুঝতে পারছো? একটা জায়গায় সোজা কথা। কনফিউশন, সেটা হচ্ছে ওই গেটার সাইন দিয়েছিলেন যে ওইখানে আর কি, মানে গেটার সাইন দিয়ে জিরো বের করছেন, কিন্তু ছোটটার জন্য যে জিরো হবে এটা মানেটা বুঝায়নি। আচ্ছা, মানে বড়টা যেহেতু জিরো, ছোটটা জিরো হবে কেন? কারণ এই দেখো, এইটার মধ্যে কি টোটাল, পুরোটার মধ্যে কি মডুলাস আছে না? হ্যাঁ, এই টোটাল জিনিসটা কি পজিটিভ না? হ্যাঁ, এটা পজিটিভ। তো লিমিট কখনো নেগেটিভ হইতে পারবে সম্ভব? না, এই জন্য আর কি। কারণ এটা লিমিট যেহেতু নেগেটিভ হইতে পারবে না, এটা তো একটা পজিটিভ কোয়ান্টিটি। বুঝছি যেহেতু বুঝছি। ও, এটা এটা জিরোর চেয়ে ছোট, তার মানে এটা জিরো আসবে, জিরো ছোট বা সমান মানে এটা জিরো। ও আচ্ছা, ঠিক। আচ্ছা, এরপরে একই আরেকটা ফাংশন, সেটা তো হচ্ছে ডিফারেন্সিয়াবিলিটি চেক করতে হবে। হুম, তাহলে আমরা কি করব, আমরা আগে জ্যাকোবিয়ান বের করবো আর কি। আগে ফাংশনটাকে লিখো সাজায়, x y z, সেটা হচ্ছে যে x², আচ্ছা xy শুধু z নেই, x² প্লাস y², এখানে হচ্ছে 3xy। এখন জ্যাকোবিয়ান বের করব। তো জ্যাকোবিয়ানটা কি আসবে, x² কে একবার x দিয়ে ডেরিভেটিভ, একবার y দিয়ে 0, তারপর হচ্ছে তোমার পরেরটাকে একবার x দিয়ে,
ওয়াই দিয়ে 2y, দেন পরেরটাকে এক্স দিয়ে করলে 3y, ওয়াই দিয়ে করলে 3x। শেষ। তাহলে এই ফাংশনটা হচ্ছে একটা R2 থেকে R3 এর জন্য 3/2 ম্যাট্রিক্স আসছে। এখন জ্যাকোবিয়ান, এখন হচ্ছে অ্যাট অ্যাট কত, 1 - 2, জ্যাকোবিয়ানটা কত আসতেছে, বা এল, এল নাম দিই, 1 - 2 তে আসতেছে, তাহলে 2 0, 1 এ হচ্ছে 2, -4, 3 তে আসতেছে 3, মাইনাস, আচ্ছা সরি, এখানে আসতেছে -6, আর 1, তাহলে এখানে আসতেছে 3। ওকে, বুঝাইতে পারছি? এটা হচ্ছে ডেরিভেটিভ। তো এখন আমরা যে কাজটা করবো আবার আগের মতো, তো আমি দুইটা ম্যাথ করতেছি, বাকি দুইটা এইচডব্লিউ দিয়ে রাখবো। তাহলে আমাদের এখানে কি যেন লিখছিলাম আগেরটায়, কিভাবে করছিলাম, H A L এগুলো লিখতে হবে। হ্যাঁ, এগুলোই তো লিখবো। তাহলে এইচ কত, এইচ হচ্ছে ইউভি। তো যদি তিনটা ভেরিয়েবল থাকে ইউভি ডাব্লিউ নিতে পারো। এ হচ্ছে 1 - 2, এল, এল হচ্ছে আমাদের ডেরিভেটিভটা 2 0, 2 - 4, -6 3। তাহলে এখন আমাকে বের করতে হবে ওই এরর টার্মটা আর কি, f(a+h -f(a -l)(h)। এটার মান আগে বের করি। তাহলে f(a+h) কত, তাহলে হচ্ছে 1 + u -2 + v -1 - 2 -l, 2 0, 2 -4 -6 3 ইন্টু ইউভি। তাহলে এখানে যেটা আসতেছে আমার, সেটা হচ্ছে যে কি আসতেছে, x²। তাহলে 1 + u² তাহলে আসবে 1 প্লাস, আচ্ছা 1 + u² লিখি, তারপরে x² + y², আর নিচে আসবে 3xy, এইটা মাইনাস। তো f(1 - 2) আসবে x², দেন x² + y², দেন হচ্ছে 3xy, তাহলে -6, মাইনাস। এখন হচ্ছে এটা গুণ করতে হবে, তাহলে কি আসবে, 2u, তারপর আসবে 2u - 4v -6u + 3v। এই তুমি কি বুঝতেছো? হ্যাঁ, বুঝতেছি। ওকে, ঠিক আছে। তাহলে এখানে যেটা আসতেছে আমার, 1 + 2u + u² -1 -2u। সেকেন্ড স্লটে আসবে +4 +4, সরি -4v +v² -5 -2u +4v। এখানে গুণ করলে যেটা আসবে -6। আচ্ছা, এইটুকু গুণ করলে কি আসে, 1 + u -2 + v, তাহলে আসবে -2 + v -2u +uv, তাহলে আসবে -6 +3v -6u +3uv +6 +6u -3v, এরকম আসবে। এখন যেটা বললাম যে সেকেন্ড অর্ডার টার্ম গুলো থাকবে, ফার্স্ট অর্ডার এন্ড কনস্ট্যান্ট গুলো অটোমেটিক কেটে যাবে। এগুলো তুমি নির্দ্বিধায় কেটে দিতে পারো হিসাব না করেই, সাথে কেটে যাবে, 2u 2u কাটবে,
যদি না কাটে তাহলে বুঝবো এটা ডেরিভেটিভ না, এটা ভুল হয়েছে। কারণ ডেরিভেটিভ আসলে যে কাজটা করে ফার্স্ট অর্ডার টুকুকে কারেকশন করে, অ্যাপ্রক্সিমেট করে আর কি, এই জন্য ওটা কেটে যায়। সিক্স, সিক্স কেটে যাবে। তাহলে আমাদের ফাইনালি যেটা আসতেছে ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3 ইউভি। এখন এইটার নর্ম ডিভাইড বাই ইউভি এর নর্ম, এটা জিরো প্রুভ করতে হবে। Okay? তো এটা আমরা এখন নিয়ে আসি। ইউ স্কোয়ার ভি স্কোয়ার 3 ইউভি বাই, আচ্ছা অনেকে নর্মের জন্য একটা সিঙ্গেল সাইন ইউজ করে, তো আমি ডাবল বার ইউজ করা অভ্যস্ত আর কি। তো সিঙ্গেল বারটা আসলে আমরা ওয়ান ডাইমেনশন ইউজ করি মডুলাসের ক্ষেত্রে, তো মাল্টি ডাইমেনশনে না করে ভালো আর কি। তাহলে রুট ওভার ইউ টু দি পাওয়ার 4 প্লাস ভি টু দি পাওয়ার 4 প্লাস 3 ইউ স্কোয়ার ভি স্কোয়ার। এখানে আসতেছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখন এইটাকে তুমি কেমনে ডিল করবা, চিন্তা করো তো, এটাকে কি করা যায়? 3 ইউ স্কোয়ার বি স্কোয়ার, এটা তো পজিটিভ, এটা বাদ দিয়ে গ্রেটার দেন বাদ সাইন দিলে তো, স্কোয়ার। না না না, বাদ দিলে তো ও না, লেস এই দেন হবে। পাশেরটা বড় হয়ে যাবে, ও, উল্টা তো হ্যাঁ হ্যাঁ। তোমার তো বড় বানাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে আরো বাড়তি অ্যাড করি, বাড়তি কেন আরো তিনটা অ্যাড করে দিই। বুঝতে পারছো ব্যাপারটা? ধরো, হ্যাঁ মানে আমি আমি এরকম করলাম। ধরো আমি এই এখানে লিখলাম 4 ইউ টু দি পাওয়ার 4 প্লাস 4 ভি টু দি পাওয়ার 4। আচ্ছা 4 না, আমি ধরো দুইটাই অ্যাড করি, মানে আরেকটা করে অ্যাড করলাম, মানে 2 দিয়ে দিলাম আর কি। আর এইখানে আরো অ্যাড করলাম তোমার, আহ, আরো একটা অ্যাড করলাম। এখন বড় বা সমান দিতে পারি না? হ্যাঁ। আমি তো বড় করতেছি, তো কোনো সমস্যা নেই। এর না একটু পর আইডিয়াটা বুঝতে হবে যে আসলে কি করতে হবে আমাকে। তাহলে এই যে সবগুলো টু সামনে নিয়ে আসলো, তাহলে টু সামনে নিয়ে আসলে ভেতরে মজার ব্যাপার ঘটবে, এটা হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। ওটা মেলানোর জন্য যতগুলো লাগে ততগুলো আমি বাড়তি অ্যাড করবো। মানে যেহেতু একটা অতিরিক্ত বেশি ছিল, যদি ধরো এরকম হইতো যে ধরো এই থ্রিটা ছিল না, তাহলে কি সহজ ছিল না? তাহলে তো একটা অ্যাড করলে হয়ে যেত, তাহলে আমার এই যে বাড়তি এখানে টু আনা লাগতো না। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে এখানে তাহলে আচ্ছা এই টুটা বাইরে আসলে √2 হয়ে যাবে, সরি। তাহলে √2টা সামনে থাক, লিমিট ইউ টেন্স টু জিরো ভি টেন্স টু জিরো। এখানে আসতে থেকে স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো এখানে আবার একটা কেটে দেওয়া যায়, তাহলে বাড়তি একটা কেটে দিলে শুধু একটাই থাকবে, সমান হচ্ছে জিরো, শেষ। তো তার মানে আমরা প্রুফ করে ফেললাম যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ মাইনাস এল ইন্টু এইচ, এটার নর্ম বাই এইচ এর নর্ম, সেটা হচ্ছে জিরো। কারণ এটার যে বড় করার ফলে জিরো, এটা তো নেগেটিভ হবে না, তার মানে এটা ইটসেলফ জিরো। তো তার মানে এফ ইজ ডিফারেন্সিয়েবল
at 1 minus 2, and the ডেরিভেটিভ ইজ কত, ওই যে 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 ভ্যালুটা আমরা পেয়ে গেলাম আর কি, সেটা ডেরিভেটিভ। এখন সিমিলার এটা করবা, এটা করবা, আবার এটাও করবা, এই দুটা তুমি ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, তো যেমন এই লাস্টেরটার ক্ষেত্রে যদি বলি, তো লাস্টেরটা কিন্তু আহ এইটার একটু স্টার্টিং করে দিই, এটা কিন্তু একটাই কম্পোনেন্ট, তাহলে এটা জ্যাকোবিয়ানটা কেমন হবে, কত বাই কত ম্যাট্রিক্স হবে, এই ফাংশনটা কত থেকে কত, আর কত থেকে আর কত, 2/2 থেকে 1, আর হচ্ছে 1/2 ম্যাট্রিক্স হবে। 1/2 ম্যাট্রিক্স, তাহলে যে এটার ইয়াটা হবে, এটাকে এক্স দিয়ে পার্শিয়াল করো, তাহলে হবে 4 e টু দি পাওয়ার ওয়াই, ওয়াই দিয়ে পার্শিয়াল করো 4x e টু দি পাওয়ার, তাহলে আমাদের ডেরিভেটিভটা হবে, এলটা নিতে হবে এইভাবে, কত 3 2 পয়েন্টে, তাহলে আসবে 3, তাহলে 4e² 12 স্কয়ার। এইটা এখন বাকি কাজ নিজ করে নিও আর কি, তো এই বাকি পার্টটুকু তোমার জন্য হোমওয়ার্ক। ওকে, সো এই হচ্ছে, তো এই যে লাস্ট যে ম্যাথ গুলো করাবে এগুলো পরীক্ষা আসতে পারে, এবং কোশ্চেন অ্যানালাইজ করলে দেখবা যে এইগুলোই আসে আর কি সাধারণত আর কি, যেমন যে এখানে একবার আসছে, তারপরে ধরো এখানে পাবা মোটামুটি এগুলো আসে আর কি সাধারণত। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।